Yes, Rumana, we are on live. জ্ঞান আলোয় গরিপথ, গবেষণায় আমাদের শক্তি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্বপ্ন ছুঁয়ে দেয় প্রতিক্ষণ। এমইউআরএস পথ দেখাতে জাগুক নতুন গবেষক মন, ফ্রাইডে রিসার্চ নাইটের মাধ্যমে শুরু হোক শিখার নতুন দিগন্ত। Assalamu alaikum and a very good evening to everyone. Welcome to the final session of Friday Research Night 0.2, a weekly live talk show on student-centered research organized by Metropolitan University Research Society and proudly powered by Metropolitan University Select. দেখতে দেখতে আমরা থার্সডে রিসার্চ নাইটের 0.1 থেকে শুরু করে ফ্রাইডে রিসার্চ নাইট 0.2 পর্যন্ত একটি ধারাবাহিক গবেষণা যাত্রা সফলভাবে ধরে রেখেছি। এই লম্বা যাত্রায় এমইউআরএস এর প্রতিটি সদস্য, প্রতিটি অতিথি এবং আমাদের শ্রদ্ধেয় দর্শকবৃন্দ সবাই আমাদের পাশে ছিলেন। আজকের সেশনটি এই পুরো সিরিজের শেষ সেশন পর্যন্ত, অর্থাৎ এপিসোড 0.7। আজকের সেশনের আলোচ্য বিষয় সাইটেশন অ্যান্ড রেফারেন্স, এসেনশিয়াল নলেজ ফর এভরি রিসার্চার। এটি গবেষণাপত্র লেখার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভুল হলে পুরো গবেষণার মান এবং গ্রহণযোগ্যতাই নষ্ট হয়ে যায়। তাই আজকের সেশনটি প্রত্যেক শিক্ষার্থী, গবেষক এবং লেখকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সেশনে আমাদের সাথে রয়েছেন একজন সুপরিচিত একাডেমিক ব্যক্তিত্ব, মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যার, এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর সিটিআরপি and President MURS Metropolitan University বাংলাদেশ। তিনি শুধু একজন শিক্ষক নয়, বরং গবেষণার শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। MURS কে আজকের এই অবস্থানে পৌঁছাতে তার নেতৃত্ব এবং দিক নির্দেশনায় অবদান অপরিসীম। আমি রুমানা আক্তার, জেনারেল মেম্বার মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। আজকে এই শেষ এপিসোডটি হোস্ট করতে পেরে সত্যি আনন্দিত এবং সম্মানিত। দেখতে দেখতে আজকের সেশন সহ আমরা মোট 17টি সেশন সফলভাবে সম্পন্ন করতে যাচ্ছি। এই 17টি পর্বে পুরো ভিডিও সিরিজ যদি কোনো নতুন গবেষক শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করেন, তাহলে একটি পূর্ণাঙ্গ যে রিসার্চ গবেষণাপত্র লেখার ক্ষেত্রে আর কোনো দ্বিধা বা সমস্যার পড়ার কথা না। এটা সত্যি আমাদের সবার জন্য একটি গর্বের একটি অর্জন। এই বিশাল ধারাবাহিকতা এবং বাস্তবায়ন করতে পেরেছি, এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগিতা, এমইউআরএস এর যে প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং প্রতিটি উপস্থিতি এবং অংশগ্রহণের কারণে। তাই সবাইকে অনুরোধ, শেষ পর্যন্ত আমাদের সেশনটি দেখবেন, প্রয়োজন হলে নোট করবেন এবং অবশ্যই আপনাদের সহপাঠী এবং জুনিয়রদেরকে এই সিরিজটির কথা জানিয়ে দেবেন। এখন দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির দিকে এগিয়ে যাচ্ছি। স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। উই আর রিয়েলি অনার্ড টু হ্যাভ ইউ হিয়ার। স্যার, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। থ্যাংক ইউ সো মাচ রুমানা, অনেক সুন্দরভাবে শুরু করেছেন প্রোগ্রামটি। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আর বলার তেমন কিছুই নাই, রুমানা সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করেছে। আজকের প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামের মাঝে আমরা গল্প করব। আমরা প্রোগ্রামের আজকে সর্বশেষ এপিসোড বলতে কি, আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম একজন নতুন গবেষক কিভাবে তার রিসার্চ পেপার শুরু করবে, তার রিসার্চ ইন্টারেস্ট থেকে, তারপরে টাইটেল থেকে। রুমানা, আশা করছি আমার স্লাইড দেখা যাচ্ছে। জি স্যার। আমরা কিভাবে টাইটেল থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কনক্লুশন পর্যন্ত মোটামুটি এই শেষ করতে আমাদের 17টা সেশন নেওয়া লেগেছে। তারপরে আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো ফাইনালি রেফারেন্স। এখন রেফারেন্সের বিষয়টা কি, আমি যখন আমার রিসার্চ ক্লাসে আমি পড়াই, তখন আমি এই প্রথমেই রেফারেন্স দিয়ে শুরু করি, এবং আমি ওই সময় বলি সবাইকে যে এই রেফারেন্সিং আমাদের মনে হয় যে আমরা ইউনিভার্সিটি লাইফে এমন একটা টপিক, যে টপিকটা স্টুডেন্টদের মানে শুরুতেই পড়াইয়া তারপরে আছে আমাদের ভেতরে অন্যান্য কোর্সগুলা যাওয়া উচিত। কারণ কি, এই রেফারেন্সটা যদি আমরা একটু ভালোভাবে আয়ত্ত করি, তাহলে আমরা পরবর্তীতে আমরা সচরাচর যে ইউনিভার্সিটি গুলাতে আমরা অ্যাসাইনমেন্ট স্টুডেন্টদের দেই, তারা সেই অ্যাসাইনমেন্ট গুলা করতে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তারা এথিক্যালি রাইট থাকবে, লেখার মান বাড়বে এবং রিসার্চের প্রতি আগ্রহী হবে।
তো শুধু দর্শক, আজকের প্রোগ্রামটা আমরা শেষ বলতে আসলে শেষ তো না, রিসার্চের তো শেষ নেই। হয়তোবা এই 17টা প্রোগ্রামে আপনি হয়তোবা মানে রিসার্চের স্ট্রাকচারটা রেডি করতে পারবেন, এবং আপনি তখন বিভিন্ন ডিসিপ্লিন থেকে আপনি যে মেথোডোলজিক্যাল এক্সপার্টাইজ দরকার আপনি সেটা অবশ্যই আয়ত্ত করবেন। এবং সাথে অফকোর্স সুপারভাইজারদের আপনার যে রিসার্চ ইন্টারেস্টের সাথে থাকবেন সেই রিসার্চ ইন্টারেস্টের সাথে সুপারভাইজার তাদের সহায়তা নেবেন অবশ্যই। এইটা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে পেপার লেখা থেকে শুরু করে পাবলিশ করা পর্যন্ত। তো থ্যাংক ইউ সো মাচ। আরো গল্প আমরা সামনের দিকে করবো। আজকে আলোচনার বিষয় হচ্ছে সাইটেশন এন্ড রেফারেন্স এসেনশিয়াল নলেজ ফর এভরি রিসার্চ। অর্থাৎ আমরা সবাই যারা রিসার্চার অথবা আমরা যারা সবাই লার্নার তাদের এই রেফারেন্সটা কেন দরকার, কিভাবে শিখবে সেটা। তো এই রেফারেন্সিং এ যাওয়ার আগে আমাদের কয়েকটা টার্ম, এই টার্ম গুলো আমরা সব মানে এই 17টা সেশনে আলোচনা প্রায় আমাদের আসছে। তারপরে এই কমন টার্মিনোলজি অর্থাৎ আজকের এই রেফারেন্স এবং সাইটেশনের ক্ষেত্রে এই টার্মগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সিমিলারিটি ইন্ডেক্স। আমরা সিমিলারিটি ইন্ডেক্স বলতে বুঝি অর্থাৎ আমরা যে মানুষের মানে আমরা যে লেখালেখি গুলা করি অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে পাবলিশ পেপার পর্যন্ত, তো এখানে সম্পূর্ণ কখনো আমাদের সবার কথা মানে নিজের কথা দিয়ে সম্পূর্ণ লিখি না, অর্থাৎ সম্পূর্ণটা যে নিজের ওয়ার্ক এরকম আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না। অথবা আমরা যদি লেখার ক্ষেত্রে কোনো স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স দরকার হয়, তারপর আর্গুমেন্ট থাকে, তখন মানুষ জিজ্ঞাসা করে এটা কার কাছ থেকে নিয়েছেন, সুতরাং তার নাম দেওয়া লাগে। আর যদি না দেই তাহলে আমরা এটা একাডেমিক একটা থেফটের মধ্যে পড়ি, মানে একাডেমিক চুরির মধ্যে। এখন কতটুকু অংশ আমরা অন্য মানুষের লেখা থেকে, পাবলিশ পেপার থেকে বলি, তারপরে আমরা ওয়েবসাইট থেকে বলি অথবা বিভিন্ন লিঙ্ক থেকে বলি, যেখান থেকে লিখি সেখান থেকে কত পার্সেন্ট আমরা মানুষের কাছ থেকে নিচ্ছি, কপি করতেছি, সেইটাকে পার্সেন্টেজ আকারে যখন আমরা বের করি তখন এটাকে সিমিলারিটি ইন্ডেক্স বলে। তাহলে আপনি যখন পেপার সাবমিট করবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে কয় পার্সেন্ট সিমিলারিটি ইন্ডেক্স আসবে। আপনি বলবে যদি 20%-এর উপরেই যদি হয় তাহলে পেপারটা আবার কাজ করা লাগবে। কোথায় কোথায় এগুলা টার্নিটিন সফটওয়্যারের মাধ্যমে চেক করা যায়। বাই দ্য ওয়ে, এই পার্সেন্টেজটাকে সিমিলারিটি ইন্ডেক্স বলে। এখন আবার নতুন একটা আসছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডেক্স, মানে এআই ইন্ডেক্স। এটা সিমিলারিটি ইন্ডেক্স, ওইটা হচ্ছে এআই ইন্ডেক্স। অর্থাৎ আপনি যদি চ্যাট জিপিটি থেকে যতটুকু অংশ লিখবেন ততটুকু অংশ আপনি 100% কপি, 100% এআই ইন্ডেক্স, কোনো কোনো মানে ভেজাল নাই। আর পেপার ওইটা আপনি একসেপ্ট করবেন না। ওয়ার্ল্ডে কত পার্সেন্ট এই সিমিলারিটি ইন্ডেক্স, এআই ইন্ডেক্স একসেপ্ট করে আছে 17-15% এরকম। এর উপরে গেলে তারা আসলে একসেপ্ট করতে চায় না। এই 17% 15% এইটা আবার কেন একসেপ্ট করে আমরা ওই যে যখন কিনা বিভিন্ন লিটারেচারে সাপোর্ট নেই তখন তাদের নাম ব্যবহার করা লাগে সাইটেশনের ক্ষেত্রে, তাদেরকে কোট করা লাগে। তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে ওই লেখাগুলো মিলে যায়, এই জন্য এই 15% 17% লিটারেচার রিভিউর জন্য রাখা লাগে। তারপরে আবার মনে করেন কিছু কিছু বিষয় আছে, যেমন আপনি রিসার্চ পেপার আপনি টেবিল লিখছেন, আমার এখানেও তো টেবিল লিখবো, আমি তো আর সিয়ার লিখতে পারবো না। হ্যাঁ, তো ওইখানে ওই টেবিল এইসব শব্দ মিলে যায়, এই জন্য সিমিলারিটি ইন্ডেক্স বলে দেয় এতটুকু পার্সেন্ট। আর প্লেজারিজম হচ্ছে অন্য মানুষের লেখা। আমরা সবাই জানি প্লেজারিজম কি, এটা কমন ব্যাধি ইন একাডেমিক এরিয়া। মানুষের লেখা নিচ্ছি কিন্তু না ক্রেডিট দেই না, চুরি করি। এইটা এপিএ হার্ভার্ড সাইটেশন স্টাইল, কমন সাইটেশন স্টাইল হ্যাঁ পৃথিবীতে। পাবলিশার বলতে কি বুঝি? পাবলিশার বলতে বুঝি আমরা যেমন যারা বাংলাদেশি যারা ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করতেছি, ইন্টার লেভেলে যখন আমরা ছিলাম তখন আমরা মাঝে মাঝে পাঞ্জেরি পাবলিশ, বাংলা বাজার, তারপরে কি বলে লেকচার, তারপরে পাঞ্জেরি, হ্যাঁ আরো ভুলে গেছি, ওই যে ওরাকল, এগুলো ছিল পাবলিশার। হ্যাঁ, এই পাবলিশার থেকে কিন্তু বিভিন্ন নোট বেরোইতো। তো আমাদের এই একাডেমিক রিসার্চ এর ক্ষেত্রে দেয়ার আর সাম গুড পাবলিশার্স, যেমন এমারাল্ড ইনসাইট পাবলিশার্স, উইলিয়ামসন, সেজ, স্প্রিনজা, তারপরে আপনার টেলর এন্ড ফ্রান্সিস, প্যালগ্রেভ ম্যাকমিলান, দিজ আর দ্য গুড, অক্সফোর্ড প্রেস, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস, ইউপিএম, এদের যে প্রেস গুলো এইগুলো হচ্ছে পাবলিশার। এখান থেকে বিভিন্ন জার্নাল বের হয়। এখন পরের টার্মটা হচ্ছে জার্নাল। জার্নালটা কি? জার্নাল হচ্ছে আমরা যেমন ওই যে লাইব্রেরিতে গেলে বইয়ের থাকে এক সাইডে দেখি যে শুধু এখানে বিজনেসের বই, পাশেরটা ইসের কি বলে ল এর বই। এই যে ল এর বইগুলো একসাথে রাখা, তারপরে বিজনেসের বইগুলো একসাথে রাখা, এরকম আমরা যে পেপার গুলা সাবমিট করি সেই সাবমিটেড পেপার গুলা একটা বইয়ের মধ্যে প্রকাশ করা, ওইগুলো একটা নির্দিষ্ট জার্নালের নামে। যেমন মনে করেন জার্নাল অফ ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট, এইখানে যে কয়টা বই বের করবে রিলেটেড টু জার্নাল অফ ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট, মানে ওই ইস্যুতেই পেপার গুলা বেরোবে এখানে। এরপরেই দেখেন আর্টিকেল। আর্টিকেল অর্থাৎ যেটা একেবারে পুরো
মানে পাবলিশ পেপার আকারে আসবে, পেপার পেপার হুইচ ইজ, এগুলা নিয়ে আরো সামনের দিন আপনারা বুঝতে পারবেন আর্টিকেল কি। এগুলো আমরা লাস্ট ইয়াগুলাতে কি বলে সেশন গুলাতে রেগুলার ইউজ করছি। বুক চ্যাপ্টার হচ্ছে আমরা যে বইগুলা লিখি তার এক একটা চ্যাপ্টার, এন্ড কনফারেন্স পেপার, এই যে আমাদের অনেকগুলো স্টুডেন্ট আজকে এআইইউবি তে পেপার প্রেজেন্ট করতে গেছে, তাদের ওয়ার্কিং পেপার তারা সেখানে প্রেজেন্ট করতে গেছে, ওইখানে তারা ক্রিটিসিজম দিবে। যারা পেপারে কনফারেন্সে থাকবে তারা ক্রিটিসিজম দেবে, তোমার এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ভুল আছে, তুমি এগুলো ঠিক করবা। হ্যাঁ, আর ব্লগ বা লিঙ্ক বলতে বুঝি আমরা, যেমন মনে করেন আমার লিঙ্কডইনে একটা লেখা দিছি, সেই লেখাটা আপনি পেপারের কাছে ব্যবহার করবেন, সেই লিঙ্কটা তো আপনার নেওয়া লাগবে সোর্স হিসেবে। তো এইগুলাকে আমরা লিঙ্ক বলি। অথবা মনে করেন WHO এদের পেজে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনটা আপনার লাগবে। হ্যাঁ, সেই লিঙ্কটা তো আপনার অ্যাড করা লাগবে। সো এইগুলাও রেফারেন্স হিসেবে ব্যবহার হয়। তো দিস আর দ্য কমন টার্মিনোলজি দ্যাট ইউ মাস্ট নিড টু কনসিডার while drafting and while writing in references. সো এখন আসি এই সাইটেশন এবং রেফারেন্স কেন দরকার আমাদের রিসার্চের ক্রেডিবিলিটি এন্ড ট্রাস্টওয়ার্দিনেস বাড়ানোর জন্য। হ্যাঁ, আমাদের রিসার্চের ক্রেডিবিলিটি এন্ড ট্রাস্টওয়ার্দিনেস, অ্যাকনলেজমেন্ট অফ সোর্সেস, কোথা থেকে আমরা কাজ নিচ্ছি সেই সোর্সটাকে আমরা অ্যাকনলেজ করতেছি। যেমন আমি কি বলে হেনরি ফেওলের একটা কাজ নিচ্ছি, হেনরি ফেওলকে সাইটেশন করতেছি, অ্যাকনলেজ করতেছি, তাকে তাকে একটা প্রাপ্তি স্বীকার করা, এটা খুব গুরুত্বপূর্ণ। কেমনে গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলি। আমরা প্রায় রিসার্চের ক্ষেত্রে একটা কথা শুনে থাকি যে আপনারা রিসার্চ পেপার লিখলে কি টাকা পয়সা পান? আসলে না, আমরা টাকা পয়সা পাই না। তাহলে আমাদের শান্তি এবং আমাদের ভালো লাগা কেন আমরা রিসার্চ করি? আমরা রিসার্চ করি এই কারণে, যেমন আমাদের নাম যখন একটা জায়গায় ব্যবহার করা হয়, অর্থাৎ ধরেন ওই মনে করেন হচ্ছে মেসোডোনিয়াতে একটা ব্যক্তি যে রিসার্চ পেপার লিখতেছে, সে বার্ন আউটের উপরে রিসার্চ পেপার করতেছে, আমার আমার লেখা রেফারেন্স হিসেবে সে ওইখানে ব্যবহার করতেছে, আমি আবার এটা জানতে পারতেছি যে সে আমার নাম ব্যবহার করতেছে। এইটা যখন করবে তখন কত যে ভালো লাগে, এটা একমাত্র যারা রিসার্চ পেপার লিখতেছে, যাদের সাইটেশন হইতেছে, এইটাই। আরেকটা জিনিস হচ্ছে সাইটেশন, আমরা একাডেমিয়াতে আমরা জিজ্ঞাসা করি হাউ মেনি সাইটেশনস ডু ইউ হ্যাভ, আমরা জিজ্ঞাসা করি টু মেজার দা ওয়েট অফ দা রিসার্চার্স। হ্যাঁ, যে এরকম যে কত তোমার সাইটেশন কত হয়েছে, আমরা সিভি যখন বানাই তখন সিভির উপরে লেখা থাকে যে এই মুহূর্তে আমার সাইটেশন, ইফ ইউ আস্ক মি যে স্যার আপনার সাইটেশন কত, আমার মনে হয় লাস্ট আমি গত কালকে মনে হয় একবার দেখছিলাম 2135, অর্থাৎ 2135 বার এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার নাম ব্যবহার করা হয়েছে। তো এটা যে কত ভালো লাগা একটা মানে বিষয়, এটা মানে একমাত্র যে যার নাম এরকম ব্যবহার করা হইতেছে মানে সেই একমাত্র বুঝতে পারে। তো এইটা আবার একাডেমিক মেজার করা হয় যে এখন বার্ন আউটের ক্ষেত্রে বাংলাদেশে 2135 সাইটেশন কারণ হয়, মানে বার্ন আউটের টপ রিসার্চার আমি, এইভাবে মেজার করি আমরা। এটা কিভাবে? গুগল স্কলার, দেয়ার আর সাম সাইটস যেখান থেকে আপনারা রেফারেন্স এবং সাইটেশন গুলা নিবেন, এই সাইট গুলাতে আমরা এগুলা জানতে পারি। ওই অনুযায়ী বার্ন আউটের টপ রিসার্চার কে, পৃথিবীর নামকরা রিসার্চার কে, কার পেপার সবচেয়ে বেশি সাইটেশন হয়েছে, সব বোঝা যায়। তো এই যে এই জিনিসটা অ্যাকনলেজমেন্ট অফ সোর্স, এটা হচ্ছে আপনি সাইটেশন এবং রেফারেন্সের মাধ্যমে করবেন। সাপোর্টিং আর্গুমেন্টস এন্ড ক্লেইমস, এই যে বললাম আর্গুমেন্ট এবং ক্লেইম যদি হয় তখন আপনি এটা দরকার। আর্গুমেন্ট এন্ড ক্লেইম বলতে মনে করেন আপনি বলছেন যে এইটার কারণে জব স্যাটিসফ্যাকশন হয়, আর আমি বলছি না এইটার কারণে জব স্যাটিসফ্যাকশন হয় না। এই যে একটা আর্গুমেন্ট, এটা কে বলছে, তখন আপনার নামও মেনশন করা লাগবে, আমার নামও মেনশন করা লাগবে। দিস ইজ কল্ড সাপোর্টিং আর্গুমেন্টস এন্ড ক্লেইমস। এন্ড রেপ্লিকেবিলিটি এন্ড ভেরিফিকেশন বলতে আমার কাজ যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে, সেই জন্য এই সাইটেশন এবং রেফারেন্স এগুলো আসলে মানে মানে কি বলা যায় যে আমি যখন রিসার্চ ক্লাস নেই তখন বললাম তো যে সবার প্রথমে আমি রেফারেন্সটা পড়াই। তার মানে রেফারেন্সের গুরুত্বটা কতটুকু, কতটুকু গুরুত্ব হইলে এটা আমি রিসার্চের প্রথমে পড়াতে পারি, ইথিক্স এবং এই রেফারেন্সের বিষয়টা। এন্ড দেন অ্যাভয়েডিং প্লেজারিজম, আপনি যখন রেফারেন্সিং এবং সাইটেশন ব্যবহার করবেন তখন অ্যাভয়েড করতে পারবেন এটা প্লেজারিজম, চুরি। ফাইন্ড আউট দ্য অরিজিনাল আইটেমস, একমাত্র রেফারেন্সের মাধ্যমে আপনি অরিজিনাল আইটেম কোনটা, সেই টাইটেল, কারণ একটা রেফারেন্সের মধ্যে 8টা টাইপস অফ ইনফরমেশন থাকে, আপনি ক্লিয়ারলি জানতে পারবেন যে অরিজিনাল রেফারেন্স কোনটা এবং কোন জায়গা থেকে এই সোর্সগুলো নেওয়া লাগবে। তো দিস আর দা, এই তো প্রয়োজন না, আরো অনেক প্রয়োজনে আমরা এগুলা ব্যবহার করি, বাট আমি আমার নিজের সেন্স থেকে এই কয়টা আমি লিখলাম এখানে। এন্ড দেন দেখেন এখন আসি আমরা হচ্ছে রেফারেন্স এবং সাইটেশনটা কি। আমার মনে হয় আপনারা এই রেফারেন্স সাইটেশন, আমার ধারণা যে আপনারা টুকটাক বুঝেন, তারপরে একটু দেখেন যদি সাইটেশন মিন্স গিভিং ক্রেডিট টু দ্য অরিজিনাল অথর, এইভাবে না বুঝে এইভাবে যাই দেখেন। আমরা যখন আর্টিকেল লিখি,
আর্টিকেলের মধ্যে এই যে আমাদের আর্টিকেলের বডির মধ্যে আমরা এইভাবে লিখি, এই যে সেন্টেন্স লিখি। সেন্টেন্স লেখার মধ্যে যে সেন্টেন্স গুলাতে কোনো ফ্যাক্ট, কোনো স্ট্যাটিস্টিক্স, কোনো ইনফরমেশন, কোনো ক্লেম, কোনো আর্গুমেন্ট থাকে, সেই সেন্টেন্স গুলা কারা বলেছেন সেই জিনিসগুলা ওই বডির মধ্যে আমাদের মানে মেনশন করা লাগে। এখন একটু চিন্তা করে দেখেন, এই দেখেন এইখানে লিখা আছে শুধু নাম আর সাল। আপনি যদি বলেন যে পুরো ইনফরমেশন নাম এবং সালের মাধ্যমে তো আমি জানতে পারবো না এটা কার কাজ। এই নাম এবং সাল এইখানে থাকবে বডির মধ্যে, আর এই নাম এবং সালের সম্পূর্ণ ইনফরমেশনটা আমরা আর্টিকেলের শেষ অংশে ব্যবহার করি, ওইটাকে রেফারেন্স বলে। আর এই যে নাম এবং সালটা আমরা এই যে আর্টিকেলের বডিতে ব্যবহার করতেছি, এইটাকে সিম্পলি সাইটেশন। দেখেন এবার যদি ডেফিনেশন দেখেন, ইনক্লুডিং দ্য নেম অফ অথর ইন ইউর অ্যাসাইনমেন্ট ইজ কল্ড সাইটেশন। অর্থাৎ আপনি নেম অফ দ্য অথর, অথরের নাম ব্যবহার করা, এই দেখেন উইকস এন্ড নিকোল, এই দেখেন এই যে অ্যাপলেবি নাকি লে 2011 ওদের নাম ব্যবহার করা হয়েছে এবং সাল ব্যবহার করা হয়েছে কত সালে। একটু পরে আমরা দেখবো রেফারেন্স কি, একটু খেয়াল করেন যদি। এইবার দেখেন রেফারেন্স, when you provide the list of all the sources at the end of your assignment, যখন আপনি ওই যে সাইটেশনে যার নাম ব্যবহার করেছেন তার কাজটা সম্পূর্ণ কোথায় পাওয়া যাবে, কিভাবে লিখলে সেটা পাওয়া যাবে, সেই ইনফরমেশনের লিস্ট যখন ব্যবহার করবেন তখন এটাকে বলে রেফারেন্স। আচ্ছা রুমানা বুঝতে পারতেছেন তো? আমি তো অডিয়েবল না? জি স্যার, জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তো এখন এইখানে রেফারেন্স একটু মাঝখানে বলে নেই, রেফারেন্স এবং বিবলিওগ্রাফি এটা অনেকে আবার একসাথে করে ফেলে। রেফারেন্স এবং বিবলিওগ্রাফি বলতে বোঝা যাচ্ছে যে রেফারেন্স বলতে আমার সামনে ইনফরমেশনটা আছে বলবো, তারপরে বলি যে আপনার রিসার্চ পুরো বডির মধ্যে, অর্থাৎ ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত যে কয়টা সাইটেশন আপনি ব্যবহার করবেন, ঠিক সিমিলার নাম্বার অফ সাইট রেফারেন্স আপনার ইনফরমেশন মানে রেফারেন্স লিস্টের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি 50টা সাইটেশন ব্যবহার করেন, আপনার 50টা রেফারেন্স। আমি আবার এইভাবে বলতে পারি যে আপনি যদি রেফারেন্স লিস্টে 50টা রেফারেন্স ব্যবহার করেন, আপনি সাইটেশন লিস্টে আপনার 50টা সাইটেশন থাকতে হবে। তো এটা 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 খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। আচ্ছা, কিন্তু মাঝে মাঝে এর বাইরেও কিছু রিসার্চ পেপার বা রিসার্চ ওয়ার্ক আমাদের মাঝে মাঝে ব্যবহার করা লাগে বা ব্যবহার করি, সেগুলো আমরা ওই রেফারেন্স বা সাইটেশন লিস্টে নেই নাই, কিন্তু আমরা অন্য রিসার্চারদের বলে দেই যে দেয়ার আর সাম আদার লিস্ট দ্যাট ক্যান হেল্প ইউ টু রিড ফার্দার এন্ড নো ফার্দার ইনফরমেশন রিগার্ডিং দিস টপিক। এই লিস্টটাকে বলা হচ্ছে বিবলিওগ্রাফি। এটা হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, একটু যারা সিনিয়র লেভেল আমরা বুঝতে পারবো যে রেফারেন্স এবং বিবলিওগ্রাফির মধ্যে তফাৎটা কোন জায়গায়। তাহলে রেফারেন্স হচ্ছে যে কয়টা সাইটেশন সেই কয়টা লিস্ট আমরা রেফারেন্স আকারে দেব, সেটাকে বলে রেফারেন্স। আর এর সাথে এক্সট্রা রেফারেন্স যদি আমরা অ্যাড করি যে এইখান থেকে তুমি আরো বিষয় জানতে পারবা, কিন্তু ওইগুলো আমরা সাইটেশন করি নাই, সেই লিস্টটাকে বলে হচ্ছে বিবলিওগ্রাফি লিস্ট। এইটা শুধু এমারেল্ড ইনসাইট নামে একটা পাবলিশার আছে, এই পাবলিশাররা তারা চায় এটা যে আপনি বিবলিওগ্রাফির লিস্ট দিতে হবে। আমি এটা মানে বেসিক ইনফরমেশন মানে এক্সট্রা ইনফরমেশন দিলাম আপনাদের। Okay, so this is the difference between, so this is the relation between citation and reference, and you are showing the clear picture of the citation আর্টিকেলের বডির মধ্যে শুধু নাম এবং সাল ব্যবহার করা, আর রেফারেন্স বলতে সেই নাম এবং সাল যখন আমি একেবারে আর্টিকেলের শেষ অংশে রেফারেন্স লিস্ট হিসেবে ব্যবহার করব, সেটাকে আমরা বলতেছি রেফারেন্স। ওকে ফাইন। এরপরে রিসার্চার্স মাস্ট নো, একজন রিসার্চার জানতেই হবে, কি জানতে হবে? এই যে সাইটেশন এন্ড রেফারেন্স আর অলওয়েজ ইন্টার রিলেটেড। অর্থাৎ আপনি যদি 50টা রেফারেন্স ব্যবহার করেন, আপনি 50টা সাইটেশন ব্যবহার করতে হবে। আপনি of course researcher should check the journals instruction for the authors, অর্থাৎ প্রত্যেকটা জার্নালে there definitely should be an option, সেটা হচ্ছে যে জার্নাল ইনস্ট্রাকশনস ফর দ্য অথর্স। অর্থাৎ আপনি অথর হিসাবে while you will be submitting your paper to the journal, ওদের ওইখানে কিছু লিস্ট, কিছু নিয়ম কানুন দেওয়া থাকবে, সেই নিয়ম কানুনের মধ্যে 100% শিওর আপনার এই সাইটেশন কিভাবে হবে এবং রেফারেন্স কিভাবে হবে সেটা দেওয়া থাকবেই। তো there are some good publishers, their referencing systems are almost same. এখন পাবলিশার এবং এই বিষয়ের মধ্যে কি বলে জার্নালের মধ্যে এখানে একটা বিষয় আছে। সো
এক একটা পাবলিশারের অনেকগুলো জার্নাল থাকতে পারে। যেমন এমারেল্ড ইনসাইটের কথা বললাম, এমারেল্ড ইনসাইটের সোফার আই নো যে প্রায় 14,000-এর মতো জার্নাল আছে। এই 14,000 জার্নাল প্রায় অলমোস্ট, যদি এমারেল্ড ইনসাইট না, এখন মনে হয় ভ্যারি করে। আগে আমি যতদূর জানতাম, আমি আসলে 24-এর পর থেকে রিসার্চের সাথে খুব মানে একেবারে পুরো ডিসকানেক্টেড হয়ে গেছি। হ্যাঁ, 24-এর আগের বিষয়গুলো আমি মানে মনে আছে আমার। এগুলো আবার চেঞ্জ হয়, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে তারা পলিসিগুলো। তো সেই সময় আমার মনে আছে যে এক একটা পাবলিশার এক একটা স্টাইল ফলো করে। যেমন এমারেল্ড ইনসাইট ফলো করতো, সো ফার আই ক্যান রিমেম্বার, হার্ভার্ড হার্ভার্ড স্টাইল ফলো করতো। আবার টেইলর এবং ফ্রান্সিস ওরা হচ্ছে এপি স্টাইল ফলো করতো। হ্যাঁ, তো এই জন্য কোন, আবার কিছু কিছু জার্নাল আছে তাদের ইন হাউস প্র্যাকটিস। ইন হাউস প্র্যাকটিস বলতে ওরা এপিও এপিও করবে না, হার্ভার্ডও করবে না, ভ্যানকুয়েভারও করবে না, মানে ম্যাককুয়েভারও করবে না, কোন স্টাইল করবে না। ওরা ওরা বলবে যে আমরা যেভাবে সাজাই দেব, এই এই প্রথম নামের পরে কমা, পরে ফুল স্টপ, পরে আবার ফুল স্টপ, এইভাবে এইভাবে বলে দেবো, তোমাদের এইভাবে সাজাইতে হবে। হ্যাঁ, তখন ওইভাবে সাজাইতে হয়। এই জন্য এখন পর্যন্ত এই রেফারেন্সের there are so many tools, updated tools that can help you to manually and change the style. I mean, আপনি যদি ইসে সাবমিট করেন, এমারেল্ড ইনসাইডে সাবমিট করেন, সেইখানে পেপারটা এমারেল্ড ইনসাইডের ধরেন একটা জার্নালে সাবমিট করলেন, সেখানে একটা পেপার আপনি সাবমিট করার পর ওরা বললো এপিএস 7 স্টাইল ব্যবহার করতে। আপনি এমারেল্ডে আর একটা জায়গায় ব্যবহার করলেন, ধরেন ওইখানে বললো এপিএস 6 স্টাইল। দুইটা জায়গায় থেকে পেপার আপনার রিজেক্ট হয়ে গেল। রিজেক্ট হলে আপনি এখন টেইলর ফ্রান্সিসের একটা জার্নালে সাবমিট করবেন, ওইখানে বলতেছে হার্ভার্ড। এখন অনেক যারা রিভিউ পেপার লেখে, বিবলিওমেট্রিক অ্যানালাইসিস যারা লিখে, তাদের রেফারেন্স লিস্টে 150-200 পর্যন্ত রেফারেন্স হয়ে যায়। এখন এই 150-200 রেফারেন্স আপনি যদি হাতে করতে যান, হাতে ম্যানুয়ালি চেঞ্জ করতে যান, তাইলে রিসার্চাররা ইন্টারেস্ট, বাংলাদেশি রিসার্চাররা ইন্টারেস্ট এই জায়গায় হারাই ফেলায়, যে শেষ এতগুলা রেফারেন্স। আমার মনে করেন একটা পেপার লেখার চেয়ে কষ্টকর বেশি হয়ে যায়, এবং এই জন্য আগে মানুষজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতো। এখন কি করে, এখন হচ্ছে আপডেটেড টুল, আমরা সবাই জানি, আমরা জটেরো, মেন্ডেলে, ইন নোট, দেয়ার আর সো মেনি টুলস দ্যাট ক্যান হেল্প ইউ, যে একটা ক্লিকে প্রায় 11,000 স্টাইল রেফারেন্স আছে, এক ক্লিকে চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন, আমি যে স্টাইলে, যে জার্নালে, যে পাবলিশারে সাবমিট করবো, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই সাইটেশন এবং রেফারেন্স সহ। আর একটা জিনিস বলতে হবে এখানে, যে সাইটেশন যদি এপিএস স্টাইলে হয়, আপনার রেফারেন্স এপিএস স্টাইল হবে। কখনো সাইটেশন এবং রেফারেন্স আলাদা স্টাইল হবে না। অর্থাৎ আপনার যদি রেফারেন্স ওরা বলে হার্ভার্ডে, আপনার সাইটেশন হার্ভার্ড স্টাইলে পাওয়া লাগবে। এখন তাহলে সাইটেশন হার্ভার্ড এবং শিকাগো স্টাইলে, হার্ভার্ড এবং শিকাগো স্টাইলে কি মানে হয় নাকি, কি বলে, বাই দ্য ওয়ে। সো দেখেন, রিসার্চার শুড, মেহেদি আপনি মেসেজ দিতেছেন জয়েন এসআপ না, হ্যাঁ, এটা কনসেন্ট্রেশন ব্রেক করে ফেলছে আমার, বাই দ্য ওয়ে। তো দেখেন এইখানে লিখছেন যে আর্টিকেল এবং সরি সাইটেশন এবং হচ্ছে রেফারেন্সের বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়। সাইটেশনটা হচ্ছে আর্টিকেলের বডি অফ দ্য পেপার, এই যে বডি অফ দ্য পেপার, বডির মধ্যে, এবং এইটার মধ্যে যেটা বসে এটা হচ্ছে ইনটেক্স সাইটেশন। আর এদিকে আর্টিকেলের শেষ অংশে এন্ড অফ দ্য পেপার যেটা আসে, এই জায়গায় যে কয়টা সাইটেশন ব্যবহার করবেন, সেই কয়টা রেফারেন্স এখানে লিস্টের মধ্যে থাকা লাগবে। এটা হচ্ছে আবার শেষে থাকে। তো রিসার্চারদের এটা খুব গুরুত্ব দিয়ে জানা উচিত। এবং এই যে এখন এখন আসবে একটু ডিফারেন্সটা দেখেন। এখন আমরা যে এই যে রেফারেন্স এবং সাইটেশন নিয়ে আলোচনা করতেছি, এর মধ্যে আবার একটু তফাৎ আছে। হ্যাঁ, এক একটা এক এক রকম। দেখেন, একটু খেয়াল করবেন, আমরা যে প্রথম ইন্ট্রোডাকশনটা দেখতেছি, এক্সাম্পল অফ সাইটেশন এন্ড রেফারেন্স, আমরা আলোচনা করবো, আরো একটু দেখে নেই এক্সাম প্র্যাকটিক্যালি। এইখানে উইকস এন্ড নিকোলস 2006, লে 2011, স্লজ 2011, অর্থাৎ নাম এবং হচ্ছে সাল দেওয়া। আবার এইখানে যে রেফারেন্সটা দেওয়া আছে, এই 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 এইটা হচ্ছে এপি স্টাইলের রেফারেন্স, অর্থাৎ এপি স্টাইলে বলতেছে যে সাইটেশনের মধ্যে নাম এবং সাল আসবে, আর রেফারেন্সের মধ্যে কোন কোন ইনফরমেশন গুলা থাকে সেগুলো একটু পরে আমরা দেখবো। রেফারেন্সের মধ্যে কোন কোন ইনফরমেশন গুলা থাকে, সেই জিনিসগুলো। আর একটা জিনিস মনে রাখতে হবে, আপনি পৃথিবীর যে স্টাইলে রেফারেন্স আপনি ব্যবহার করেন, ওই যে 8টা ইনফরমেশন রেফারেন্স, ওই 8টা ইনফরমেশন সব রেফারেন্স স্টাইলের মধ্যে থাকবেই, এটা মনে রাখতে হবে। সো প্রথম যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা আমরা দেখলাম ইন্ট্রোডাকশনের মধ্যে, নাম এবং সাল দেওয়া শুধু। ওকে, ফাইন। আর একটা এক্সাম্পল দেখি।
এই এক্সাম্পলে আবার একটু খেয়াল করি, এই এক্সাম্পলে এই যে ইন্ট্রোডাকশনের মধ্যে দেওয়া আছে উপরে এস্টারিক হিসাবে 1 2 3 4 5 6, এখানে নাম এবং সাল দেয় না, এটাও কিন্তু সাইটেশন, এইটাও কিন্তু সাইটেশন, কিন্তু এটা হচ্ছে, তাহলে এইটা সাইটেশনের মধ্যে একটা তফাৎ আছে, এই তফাৎটাও একটু পরে দেখবো আমরা। তাহলে এইখানে এই সাইটেশনে 1 1 2 এখানে ব্যবহার করছে, আর রেফারেন্সে 1 2, অর্থাৎ এইখানে যে 1 সেই 1 এইখানে রেফারেন্সে আপনি পাবেন। এইখানে যে যেটা সাইড, এই সাইড মানে হচ্ছে এই রেফারেন্স লিস্টে যেটা সাইড থাকবে, অর্থাৎ এই সাইটেশন স্টাইল হচ্ছে নাম্বারিং এবং রেফারেন্সিং স্টাইল হচ্ছে নাম্বারিং। এই একটা এক্সাম্পল দেখলাম। আর একটা এক্সাম্পল দেখি, আর একটা এক্সাম্পল আছে শুধু শুধু নাম এবং হচ্ছে বইয়ের পেজ নাম্বার। এই যে লার্নার 24, বার্ডেন 133, গ্রিস 244, লার্নার 177, শুধু নাম এবং বইয়ের নাম্বার দেওয়া। আর রেফারেন্সের কথা তো বললাম যে রেফারেন্স সব সকল ইনফরমেশন রেফারেন্সের মধ্যে সমান থাকবে, কিন্তু রেফারেন্সিং স্টাইল চেঞ্জ হবে। এখন এগুলা হাতে কলমে কি স্যার শেখানো লাগে? দেখেন ফার্স্ট ইয়ার থেকে যখন আপনি এটা শিখবেন, শিখা শুরু করবেন, তখন হাতে কলমে আপনি বেসিক ডিফারেন্স গুলা বুঝতে পারবেন, আমার আর অত শেখানো লাগবে না, ট্রুথ বি টোল্ড। এইবার একটু সামনের দিকে আবার যাই আমরা। দেখেন এখন বলছে 100% একটা রুল আছে এখানে, যে ডিফারেন্ট জার্নালস ফলো ডিফারেন্ট সাইটেশন স্টাইলস। বলছে ডিফারেন্ট জার্নাল ডিফারেন্ট সাইটেশন স্টাইল, অর্থাৎ কোন জার্নাল শুধু নাম এবং বইয়ের পেজ চাবে, কোন জার্নাল শুধু ইসের মধ্যে বডির মধ্যে 1 এবং 2 চাবে, কোন জার্নাল ইসের মধ্যে রেফারেন্স বডির মধ্যে নাম এবং সাল চাবে। এই জন্য বলছে ডিফারেন্ট জার্নাল ডিফারেন্ট সাইটেশন। স্যার হোয়াট ইজ দ্য ওয়াই দে আর আস্কিং দিস? এটা নিয়ে আমি অনেক মানে গবেষণা করার চেষ্টা করছি, উলট পালট গবেষণার চিন্তা ভাবনা আসে যে এগুলো হচ্ছে পলিটিক্স, এগুলো হচ্ছে একরকম পলিটিক্স, যে ওই এই ধরনের রেফারেন্সিং পলিটিক্স না, এর সাথে একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রয়োজনের তাগিদেও এটা প্রয়োজনীয়, অর্থাৎ মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদের যদি সেন্টেন্সের মধ্যে যদি নাম এবং সাল থাকে তাহলে ওরা বিরক্ত হবে, এই জন্য উপরে 1 2 3 দেয়, বুঝতে পারছেন? আবার যদি মনে করেন এরো স্পেস যারা, তারা যদি কাজ করে তাহলে অবশ্যই তাদের নাম থাকা লাগবে, কারণ কেজ হিসেবে তারা ওইটা নিবে। আবার সোশ্যাল সায়েন্সেরটার নাম এবং সাল থাকা লাগবে, এইটা একটা ফ্যাক্টর। আবার একটা পলিটিক্সও আছে, মানে ইন্টারনাল পলিটিক্স, সেই যে এইটা অস্ট্রেলিয়ান পাবলিশার গুলো এইটা পছন্দ করে, আমি এটা করব না, ইউকে সিস্টেমটা করব না, হ্যাঁ, আবার চাইনিজরা এটা করবে না, চাইনিজরা সিএনকে, মানে এগুলো আলাদা, এটা পরবর্তীতে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, এই যে দেখেন এইটা বলছে কি, এই জার্নাল এপিএ সাইটেশন চাই, এই জার্নাল এমএলএ সাইটেশন চাই, এই জার্নাল ভ্যানকুভার সাইটেশন। If you want to publish in their journal, you have to follow their style. Otherwise, your paper may be rejected. May be rejected now. Rejected. Text rejected. There are some journals. Yes, I know. I have submitted some of the papers to the William publisher, Williamsons. সেটার মধ্যে ছিল, সেটা হচ্ছে যে আপনি র পেপার দিবেন, পেপার পড়ার পরে তাদের কাছে যদি মনে হয় যে না পেপারটা গ্রহণযোগ্য ইনিশিয়ালি, তখন তারা বলবে যে এবার সাজায় তুমি পাঠাও, তখন তারপরে তারা রিভিউতে পাঠাবে। নো ইয়া, তো নাও এই যে এখন জিনিসগুলা বুঝলাম হচ্ছে সাইটেশন একটু হয় কি বলে টাইপস হয়, সাইটেশনের টাইপস। এই দেখেন সিম্পল এখানে দেওয়া আছে নেম এন্ড ইয়ার সিস্টেম, অর্থাৎ কোন সাইটেশনে জার্নালে ওরা বলবে ওই যে কি বলে পুরো সেন্টেন্স লিখবে, সেন্টেন্সের সাথে নাম এবং সাল দিবে। আবার অ্যালফাবেট নাম্বার সিস্টেম, অর্থাৎ অ্যালফাবেট নাম্বার সিস্টেম মধ্যে আপনি সাইটেশনের মধ্যে নাম্বারিং করবেন 1 2 3 4 এরকম, আর রেফারেন্সেস লিস্টেড উইল বি অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ সেখানে এ বি সি ডি এইভাবে মেনটেন করবেন এবং সেই অনুযায়ী এই উপরে সাইটেশন করবেন। এটা খুব বিরক্তিকর, এটা খুবই বিরক্তিকর। ম্যানুয়ালি যদি মানে কেউ যদি ম্যানুয়ালি করতে যায়, ম্যানুয়ালি করে যদি লিংক করতে যায়, খুবই ডিস্টার্বিং একটা বিষয়। আর সাইটেশন অর্ডার সিস্টেমস, এই যে হেড এটা বলছে যে 1 2 3 4 এবং শেষে বলছে যে রেফারেন্সেস আর লিস্টেড অর্ডার, এটা সহজ আছে, অর্থাৎ 1 2 3 আপনি মেনশন করবেন, আপনি পুরো রেফারেন্স দিয়ে 1 2 3 মানে বডি সাইটেশন বসায় দিবেন, 1 2 3 করবেন এবং রেফারেন্স লিস্টের মধ্যে 1 2 3 বসাবেন। এবার এইগুলা দেখেন এক্সাম্পল এখানে আছে, প্রত্যেকটার এক্সাম্পল একটু খেয়াল করবেন। বলছে যদি নেম এন্ড ইয়ার সিস্টেম থাকে, নেম এন্ড ইয়ার সিস্টেম যদি থাকে, এই যে নেম হিউজেস 1983, তারপরে বলছে এই যে আর্মস্ট্রং এন্ড ব্ল্যাক 1974, আর মিলস এট অল 1969,
দেখেন এই তিনটাকে আমরা অ্যালফাবেটিক্যালি অর্ডার করছি। দেখেন নেম এন্ড দ্য ইয়ার, যদি নেম এবং ইয়ার হয় তাহলে কোন কোন পাবলিশার এবং কোন কোন জার্নাল নেম এবং ইয়ার ফলো করে, সেইটা যদি হয় তাদের সেইখানে এপিএস স্টাইলে হবে এবং সেটা এই যে রেফারেন্সের সিরিয়াল হবে হচ্ছে এ বি সি ডি অ্যালফাবেটিক্যালি। এই দেখেন আর্মস্ট্রং আগে, হিউজেস পরে, তারপর মিলস। এটা আপনার খুঁজতে খুব সহজ হবে, ইজিলি আপনি পেয়ে যাবেন। এই দেখেন এখন আর্মস্ট্রং এর মধ্যে দেখেন কি এই যে এই হচ্ছে কি বলে এখানে দেওয়া আছে আর্মস্ট্রং এন্ড লাক, এই দুইজন ব্যক্তির নাম দেওয়া আছে 1974। আর আপনি যদি রেফারেন্স লিস্ট দেখেন আর্মস্ট্রং এর নাম দেওয়া আছে লাক, তারপরে সাল, তারপরে টাইটেল অফ দ্য কি বলে টাইটেল অফ দ্য রিসার্চ পেপার, তারপরে জার্নালের নাম, তারপরে পেজ নাম্বার। হ্যাঁ, এই যে উপরে আবার ভলিউম নাম্বার, পেজ নাম্বার, এগুলো সব ইন্ডিকেট করে দিচ্ছে এখানে সব। হ্যাঁ, আচ্ছা এখনো আমি আসি নাই যে কোন কোন ইনফরমেশন গুলো লাগবে, আর একটু সামনের দিকে যাই। তাহলে দেখেন এই তিনটার মধ্যে প্রথম অংশটা আমরা এইমাত্র আলোচনা করলাম যে নেম এন্ড ইয়ার সিস্টেম। এরপরে দেখেন অ্যালফাবেট নাম্বার সিস্টেম, এটা আমরা যদি খেয়াল করেন দেখেন এই যে প্রথমে দুই, প্রথম সেন্টেন্সটা দুই নাম্বার রেফারেন্স, তাহলে এই যে 2 নাম্বার অ্যারো দিয়ে দেখাই দিচ্ছে এই যে 2 নাম্বার। আর আমি এটা কোন জায়গা থেকে দেখেন, এইবার একটা জিনিস স্যার আপনি আপনি ইয়া করছেন কি বলে এই যে জিনিসটা, এটা তো স্ক্রিনশট নিয়েছেন। হ্যাঁ, আপনি কেন রেফারেন্স ব্যবহার করেন না, লিঙ্ক ব্যবহার করেন না? আমি করছি। হ্যাঁ, এটা আপনার শো করতে হবে রিসার্চ মেথোডলজি। এই দেখেন আমার এখানে দেওয়া আছে এই যে মেড উইথ এই নামে আপনি ইউটিউবে সার্চ দিবেন, আপনি এটা পাবেন। তাহলে আমি তো ভ্যালিড। হ্যাঁ, আপনাকে এইভাবে আপনি রেফারেন্স দিয়ে ভ্যালিড করতে হবে জিনিসগুলা। হ্যাঁ, এইভাবে দেখেন 3 নাম্বার 1 নাম্বার কিভাবে দিছে এটা, এই যে এইটাকে বলতেছে অ্যালফাবেট নাম্বার সিস্টেম। অর্থাৎ আপনি এইখানে অ্যালফাবেটিক্যালি সাজাবেন, এইখানে অ্যালফাবেটিক্যালি সাজাবেন এবং সেই নাম্বারটা আপনি আবার রেফারেন্সে এইখানে যেটা যেখানে বসবে। অর্থাৎ আপনি 1 নাম্বার সেন্টেন্স 65 নাম্বার রেফারেন্স দিয়ে শুরু হইতে পারে, এরকম হইতে পারে। হ্যাঁ, তো এইটাকে বলতেছি আমরা অ্যালফাবেট নাম্বার সিস্টেম। আর এরপরে বলছে এরপরে যেটা সেটা হচ্ছে সাইটেশন অর্ডার সিস্টেম। সাইটেশন অর্ডার সিস্টেম ইজ ভেরি সিম্পল। এইখানে দেখেন এইখানে কিন্তু আবার অ্যালফাবেটিক্যালি নাই, এখানে প্রথমে হিউজেস অর্থাৎ 1 নাম্বার, ওই যে বলছিলাম যে এইখানে 1 নাম্বার যেটা বসবে সেটা আপনি এখানেই দেখেন 1 নাম্বার হিউজেস, 2 নাম্বার মিলস, অ্যামস্ট্রং। এটা কিন্তু কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডার নেই। সো এইটা হচ্ছে সাইটেশনের ডিফারেন্সটা আমরা পাইলাম। এইভাবে সাইটেশন ক্যান বি চেঞ্জড। আর সাইটেশন চেঞ্জ হইতে পারে এই যে এখন তারপরেও এই যে আমরা এখন যা এতক্ষণ দেখালাম এই সবগুলা সাইটেশন স্টাইল হয় হচ্ছে এপিএ। সবচেয়ে কমন হচ্ছে এই তিনটা, সবচেয়ে কমন এই তিনটা, এটা হচ্ছে এপিএ, এমএলএ, শিকাগো সবচেয়ে কমন ব্যবহার করা হয়। এপিএ ব্যবহার করা হয় এডুকেশন, সাইকোলজি এন্ড সোশ্যাল সায়েন্স যারা, আমরা যারা রিসার্চার। আর্টস এন্ড হিউম্যানিটিস এর জন্য এমএলএ সিস্টেম ব্যবহার করা হয় এবং বিজনেসের জন্য শিকাগো। এবং এই যে দেখেন এই যে এই তিনটা সিস্টেম আমরা এখানে দিলাম এবং তিনটা সিস্টেমে তিনটা ডিফারেন্ট স্কোপ এবং ডিসিপ্লিন নিয়ে আমরা এই সাইটেশন স্টাইল ডিফার করতেছে। অরিজিনালি এটা আমি দেখছি, ওই যে বললাম না এগুলো আলাদা আলাদা কেন করে, যখন কিনা আপনি অরিজিনালি পেপার পড়তে যাবেন তখন আপনি যদি বিজনেসের স্টুডেন্ট হয়ে যদি আপনি এমএলএ পেপার পড়েন আপনি বিরক্ত হবেন। আবার এমএলএ স্টুডেন্টরা যদি শিকাগো স্টাইলের পড়ে পেপার পড়ে তখন ওরা আবার বিরক্ত হবে। কিন্তু আপনি যখন হ্যাবিচুয়েটেড, এটা হচ্ছে বেসড অন দ্য এমার্জেন্স অফ দ্য টপিক। অর্থাৎ যেমন আপনি কেস পড়তেছেন, কেস ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আপনি একটা লয়ের কেস পড়তেছেন, সেইখানে আপনি ওইখানে লেখা আছে লক আউট। হ্যাঁ, এই যে আজকে যে একটা দুর্ঘটনা ঘটলো বাংলাদেশে, হ্যাঁ, এরকম সিচুয়েশন, এখন এই জায়গায় আপনার রেফারেন্স লাগবে। আপনার রেফারেন্স এর জন্য সবার শেষের পৃষ্ঠায় আপনার যাইতে হবে না, আপনি সেটা যেন ফুটনোট আকারে থাকে। হ্যাঁ, ফুটনোট হিসেবে মানে আপনার ওই বইয়ের উপরের অংশের ঘটনাটা থাকবে, নিচের অংশটা আপনার রেফারেন্স থাকতে হবে ফুটনোট হিসেবে। তো এইটা ওদের প্রয়োজন, এটা আবার আমাদের বিজনেসে দিলে আমরা তো বিরক্ত হবো যে ওর নাম এখানে দরকার কি, আমরা তো পাইছি যে ওর নাম হেনরি ফেল। বুঝতে পারছেন? এইভাবে এইটার কারণে আলাদা আলাদা হয়। এই যদি হয় সাইটেশন স্টাইল, পৃথিবীতে সবচেয়ে কমন রেফারেন্সিং 11,000-এর মতো রেফারেন্সিং স্টাইল আছে পৃথিবীতে। 11,000 আমার যতদূর মনে আছে। তারপরে সবচেয়ে কোন রেফারেন্সিং স্টাইল গুলা সবচেয়ে পৃথিবীতে কমন, এই যে এখানে লিস্ট গুলো আছে এগুলো খুবই কমন রেফারেন্সিং স্টাইল। এর মধ্যে এই যে নীল কালি গুলো দেওয়া সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি কমন। এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। এমএলএটাও কমন, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, শিকাগো, তুরাবিয়ান, হার্ভার্ড, ভ্যানকুভার স্টাইল। এছাড়াও আইট্রিপলি, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, ট্রিপলি স্টুডেন্ট, তাদের জন্য খুবই কমন।
তারপরে মেডিকেল অ্যাসোসিয়েশন হচ্ছে AMA, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদেরটা। তারপরে আরো কিছু নির্দিষ্ট কান্ট্রি ভেদে আছে, সেগুলো তো আছেই। তো এই রেফারেন্সিং স্টাইল বাদ দিয়েও আরো ওই তো বললাম তো আরো 11,000 টাইপস আছে। হ্যাঁ? এটা ওই জটেরো মেন্ডেলে এটা আমরা যখন ব্যবহার করব তখন দেখতে পারবেন। তো এই রেফারেন্সিং স্টাইল, এই সোর্স রেফারেন্স, আমরা তো রেফারেন্স পাইলাম। এখন দেখেন আমরা সাইটেশন বুঝতে পারলাম। নাম এবং সাল অথবা নাম্বারিং সিস্টেম হবে। রেফারেন্সিং এর আমরা অনেকগুলা টাইপস পাইলাম। এখন এই রেফারেন্স আমরা এরকম হইতে পারে যে বই থেকে আনতে পারি, আমরা আর্টিকেল থেকে আনতে পারি, আমরা কনফারেন্স পেপার থেকে আনতে পারি, আমরা ওয়েবসাইট থেকে আনতে পারি, আমরা লিঙ্ক থেকে আনতে পারি, ব্লগ থেকে আনতে পারি, ইউটিউব থেকে আনতে পারি। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমরা রেফারেন্স নিতে পারি। সো definitely you must need to address the sources first. সবচেয়ে কমন সোর্স অফ রেফারেন্সেস, সবচেয়ে কমন সোর্স এই যে জার্নাল, বই আর হচ্ছে ওয়েবসাইট, এই তিনটা হচ্ছে সবচেয়ে কমন সোর্স এইখান থেকে। রিসেন্টলি there are some gray literatures that can support the researchers, like এই যে পার্সোনাল ব্লগ, লিঙ্কডইন, তারপরে কিছু ওয়েবসাইটস আছে, থিসিস পেপার আছে। these are the এগুলাকে আমরা গ্রে লিটারেচার বলি, ধূসর লিটারেচার বলি। অত সাপোর্ট মানে এগুলো তো মানে জোর দেওয়া লিটারেচার বলা যায় না। Now time has come to know about the information, what are the different information contains in a reference. These are the things দেখেন এখানে লেখা আছে, আমি একেবারে না দেখে বলি, আপনি মিলাবেন, বলবেন যে স্যার আপনি হ্যাঁ আমি তো এগুলা লিখতে লিখতে আস্তে আস্তে বুঝে গেছি। এখন তাহলে আমাদের আজকে আলোচনাটা কি দেখেন, আমি চাইলে একেবারে মানে ইজিলি আমার জটেরো নিয়ে আছে, ইউটিউবে ভিডিও আছে জটেরো, মানে ফ্রি ওয়েবসাইট যেটা কিনা আপনার রেফারেন্স ম্যানেজমেন্ট টুলে হেল্প করবে। মানে ওইটা যদি আপনি ব্যবহার জানেন আর কোনো রেফারেন্সিং আপনার প্রবলেম হবে না, ইজিলি আপনি এটা করতে পারবেন। এবং এক প্রেসে আপনি ওই যে 11,000 স্টাইল যে কোনোটা করতে পারবেন এক ক্লিকে। হ্যাঁ, তাহলে এইগুলা কেন জানতেছি আমরা? এগুলা জানতেছি হচ্ছে বিকজ অফ আপনি এই যে 4 বছর পড়াশোনা করবেন, 6 বছর পড়াশোনা করবেন, এই সময় আপনি এই বেস যদি জেনে যান তাহলে পরবর্তীতে রিসার্চের ক্ষেত্রে আরো স্ট্রং হবেন আপনি। এই জন্য আমরা এই বেসমেন্ট গুলা আলোচনা করি। তো আপনি মিলাবেন, দেখবেন আমি একটা রেফারেন্সের মধ্যে কয়টা ইনফরমেশন থাকে আমি আপনাকে বলে দিচ্ছি। 1 নম্বরে থাকে অথরদের নাম, 2 নাম্বার থাকবে হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন, 3 নাম্বার থাকবে হচ্ছে আর্টিকেলের টাইটেল, 4 নাম্বার থাকবে হচ্ছে জার্নালের নাম, 5 নাম্বার থাকবে হচ্ছে ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার, পেজ নাম্বার, 2 নাম্বার। দেখেন আমি যা বলছি সব এখানে আছে। সিরিয়াল ভাই, একেবারে সিরিয়ালি, একটু মানে ভুল হবে না, বুঝতে পারছেন? তো এখন এই ইনফরমেশন গুলা মানে আপনি যে স্টাইলে রেফারেন্সই আপনি করেন এই ইনফরমেশন গুলা যদি আপনি ইনপুট করেন বা আপনার যদি থাকে তাহলে আপনার আর কোনো কিছু দরকার নাই, এটা একেবারে পুরো বুঝে ফেলতে। এখন এই এতগুলো ইনফরমেশনের মধ্যে শুধু আমরা সাইটেশনে ব্যবহার করি তার নাম আর হচ্ছে সালটা। যদি একজন হয় তাহলে তো তার নাম আর সালটা, যদি দুইজন হয় দুইজনের নাম এবং সাল, তিনজন হইলে আর তিনজনের নাম ব্যবহার করি না, ওই সময় লিখি হচ্ছে এট অল। এট অল ইজ এ গ্রিক ওয়ার্ড উইচ মানে এটার বাংলা অর্থ হচ্ছে আরো অনেকে, আরো অনেকে, তিনজন। এমনও পেপার আছে 3,600 জন অথর, বুঝতে পারছেন? 3,600 অথর, মানে পৃথিবীর সব দেশে কোভিড নিয়ে, করোনা নিয়ে পৃথিবীর সব দেশে রিসার্চার দেশে, তারপর চ্যাট জিপিটি নিয়ে একটা আছে, অনেক 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 অথর। তো আরো আছে, আরো এর চেয়ে বেশি মনে আছে। তো এই ইনফরমেশন গুলো যদি আপনার থাকে তাহলে আপনি রেফারেন্স ওকে। এখন আপনি যে স্টাইলে রেফারেন্সের কথাই বলেন আপনি, ফাইন। এই যে নিচে এক্সাম্পল দেওয়া আছে, আমাদেরই পেপারের এক্সাম্পল দেওয়া আছে, আমাদেরই পেপার। এখানে একটা জিনিস আছে 8 নম্বরের যে বিষয়টা, দই, দই DOI, এই দই মানে হচ্ছে ডিজিটাল অবজেক্টিভ আইডেন্টিফায়ার। আমি আমার ক্লাসে দুষ্টমি করে যে না, দিস ইজ নট বগুড়ার দই, হ্যাঁ, দিস ইজ ডিজিটাল অবজেক্টিভ আইডেন্টিফায়ার, অর্থাৎ ইটস অ্যান ইউনিক নাম্বার দ্যাট উইল অ্যাড্রেস ইউর রিসার্চ পেপার অন দ্য ইন্টারনেট এন্ড সার্ভিস। ওই নাম্বার পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে মিলবে না, এবং আপনি ওই নাম্বারটা ব্যাংক নাম্বারের মতো, আপনি যদি ওইখানে ইনপুট করেন আপনি পেয়ে যাবেন আপনার পেপার, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এরকম একটা নাম্বার তারা দিবে, ওই যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারের মতো। তো ওইটা হচ্ছে দিস ইজ নট ম্যান্ডেটরি, এটা আপনি রেফারেন্সে কেউ দিতে পারে কেউ নাও দিতে পারে।
ম্যান্ডেটরি না ওই 2 নাম্বারটা দেওয়া, কারণ এইটার মধ্যে আবার সিকিউরিটির বিষয় আছে, কারণ আপনি রিসার্চ ইথিক্স বলে একটা কথা আছে তো, কারণ একটা পেপার ডাউনলোড করতে $50 পর্যন্ত লাগে, হ্যাঁ এরকম একটা বিষয়, এবং ওইটা রিসার্চারদের ফান্ডে যায় অথবা রিসার্চার মানে এটা ওগুলা আরো পরের বিষয়, সাবমিশনের বিষয়, এবং সাবমিশন নিয়ে আমার অলমোস্ট একটা পুরো ফুল ট্র্যাক আছে ইউটিউবে, হ্যাঁ 12টা লেকচার আছে। So these are the information that contains in a reference, and now সবচেয়ে কমন রেফারেন্সিং স্টাইল, সবচেয়ে কমন রেফারেন্সিং সোর্স কোন জায়গা, সবচেয়ে কমন রেফারেন্সিং সোর্স হচ্ছে দুইটা জায়গা, একটা হচ্ছে জার্নাল আর্টিকেল আর হচ্ছে এডিটেড বই, এডিটেড বুক, মানে বইয়ের চ্যাপ্টার থেকে। জার্নাল আর্টিকেল থেকে সবচেয়ে বেশি সাইটেশন হয়, আর 2 নাম্বার হচ্ছে এডিটেড বুক থেকে সবচেয়ে বেশি সাইটেশন হয়। তাহলে দেখেন এডিটেড জার্নাল আর্টিকেলে কি রোমানা দেখেন তো জার্নাল আর্টিকেলে কি কি ইনফরমেশন সাইটেশন রেফারেন্সে ব্যবহার হয় একটু পড়েন তো দেখি। জার্নাল আর্টিকেলে এই যে লিস্টটা, author surname and first name initial, then year of publication in parentheses, title of article, title of journal in italic form, volume number in italic form, issue number in parentheses, page number of article, then DOI. হ্যাঁ দেখেন এই জিনিসগুলাই কিন্তু আগের স্লাইডে আমি বলছি, কোনো চেঞ্জ নাই, এই জিনিসগুলা সেম জিনিসগুলাই, বুঝতে পারছেন? ওকে ফাইন। আর এরপরে দেখেন একটু খেয়াল করেন এর পাশে যেটা, সেটা হচ্ছে এডিটেড বুক। এডিটেড বুক কি? এডিটেড বুক হচ্ছে যদি ওই যে আমরা হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমরা যে বইগুলা পড়ি, মানে মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে, সেই বইগুলা মানে একা লিখে না, 3-4 জন মিলে ওই বইটা এডিট করে, এবং সেই বইয়ের মধ্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অথররা নিজেদের ওই বইয়ের টাইটেল এবং আওতা অনুযায়ী, স্কোপ অনুযায়ী বিভিন্ন অথররা মিলে হচ্ছে পেপার বইয়ের চ্যাপ্টার সাবমিট করে, বুঝতে পারছেন? ওই চ্যাপ্টার গুলা খুব গুরুত্বপূর্ণ, মানে ভালো ভালো চ্যাপ্টার আসে ওগুলাতে, যেমন আমার মানে অনেকগুলো চ্যাপ্টার আছে, এবং এডিটেড বুকও আছে আমার পার্সোনাল এডিটেড বুক। এখন সেইখানে দেখেন এডিটেড বই থেকে যদি আমরা কোনো কিছু আনি, তাহলে দেখেন একটু চেঞ্জ হয়। দেখেন অথর সারনেম, ফার্স্ট নেম, ইনিশিয়ালস, ইয়ার অফ পাবলিকেশন ইন প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে, টাইটেল অফ দ্য চ্যাপ্টার, তারপরে ইন প্লাস টাইটেল অফ দ্য বুক, পেজ নাম্বারস, চ্যাপ্টার্স, এডিশন, প্লেস অফ পাবলিকেশন, পাবলিশার নেম। এখানে দেখেন এডিটেড বইয়ের দেওয়া আছে, কি বলে ইনফরমেশন সব সহ একটা রেফারেন্স দেওয়া আছে। আচ্ছা ওকে ফাইন। এই এডিটেড বই, তারপরে আর্টিকেল, জার্নাল আর্টিকেল, এইগুলো আপনারা, এখন আমি তো এক লেকচারে সব বলতে পারবো না, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাল্লাহ। আর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে বা এই রিলেটেড যদি যত মানে প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করে দেবেন, আমি আমার চোখে দেখা মাত্র এই কোয়েশ্চেনে যতটুকু আনসার সম্ভব আমি ওইখানে বলে দেবো আনসার। ওকে ফাইন। এই দুইটা কমন সোর্সেস from where you can cite their papers, their edited books, and definitely should include their name in your reference list. Okay fine. এখন এইগুলোর মধ্যে সবচেয়ে কমন কোনগুলো দেখেন, সবচেয়ে কমন হচ্ছে APA is an author based system, MLA, হার্ভার্ড, ভ্যানকুভার, শিকাগো। একটু আগেই আমি বলছি এই লিস্টের কথা, একটু আগেই আমি বলে দিছি। এইখানে জাস্ট আরেকটুখানি অ্যাড করা আছে, এই যেমন এপিএ ব্যবহার করা হয় এডুকেশন, সাইকোলজি, সায়েন্সের ক্ষেত্রে, এমএলএ বেসিক্যালি আর্টস এন্ড হিউম্যানিটিস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, পার্টিকুলারলি ইন দ্য ইউএসএ বেশি। হার্ভার্ডে হচ্ছে, হার্ভার্ড ইজ ভেরি সিমিলার টু এপিএ, শুধু কিনা হচ্ছে ওই যে কমা ফুল স্টপের মধ্যে একটু চেঞ্জ থাকবে। ভ্যানকুভার হচ্ছে সিস্টেম ইজ ইনিশিয়ালি মেডিকেল এন্ড সায়েন্টিফিক পেপারস এর জন্য ভ্যানকুভার স্টাইল। শিকাগো এন্ড টুরেবিয়ান যেটা, সেটা হচ্ছে বিজনেস, হিস্ট্রি এন্ড ইকোনমিক্স এর, অলমোস্ট অ্যাজ সিমিলার অ্যাজ দ্য এপিএ এন্ড হার্ভার্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে মোস্ট কমন থিংস। দেন দেখেন বডি, এই যে আমরা যে রেফারেন্সিং একটু আগে সাইটেশন দেখলাম এবং রেফারেন্স গুলা লিখবো, এইটার মধ্যে দেখেন এই দুইটা স্লাইড আমি আর আলোচনা করব না,
এই দুইটা স্লাইড আলোচনা করবো না, কারণ কি জানেন, এইটার যুগ এখন আর নাই সত্যি কথা বলতে। আগে এই এআই ছিল না, তারপরে এই ইসের কি বলে রেফারেন্স ম্যানেজমেন্ট টুল আপডেটেড ছিল না। সেই সময়ে আমরা পরীক্ষার সময় কোয়েশ্চেন করতাম, হ্যাঁ, যে সেন্টেন্সের শুরুতে যদি 3 জন অথর থাকে তাহলে তার নামে মানে এন্ড বসবে কোন হাতের, কোন মানে মানে ফুল এন্ড হবে নাকি নরমাল এন্ড হবে। তারপরে এইগুলো এখন আর্কাইভ হয়ে গেছে, বুঝতে পারছেন, পুরাতন হয়ে গেছে। তাও আমি স্টুডেন্টদের পড়াই এই বিষয়গুলা, একটু যদি খেয়াল করেন, একটু সংক্ষেপে দেখায় দিই, যেহেতু এই ভিডিও থাকবে এবং আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা পজ করে একটু তারপরে দেখে নেবেন। এই দেখেন ডিস্টিংশন বেসিস, কিভাবে আমরা ডিস্টিংশন করতেছি, সিঙ্গেল অথর, 2 অথর, 3 অথর, 4 অথর, 5 অথর। আবার বলি সিঙ্গেল অথর যদি একজন অথর থাকে, 2 অথর, 3 অথর, 4 অথর, 5 অথর। আবার এইখানে ডিফারেন্স বিটুইন হার্ভার্ড সিস্টেম এন্ড এপিএস সিস্টেম, অর্থাৎ সবচেয়ে কমন দুইটা রেফারেন্সিং এবং সাইটেশন স্টাইল নিয়ে আমরা কথা বলতেছি, সেটা হচ্ছে হার্ভার্ড এবং এপি স্টাইল। সেই জন্য এখন এই হার্ভার্ড এবং এপি স্টাইলে যদি সাইটেশন করি, অর্থাৎ সাইটেশন মনে হচ্ছে আমাদের পেপারের বডির মধ্যে যখন আমরা নাম সাল ব্যবহার করব, তখন হার্ভার্ড সিস্টেমে খেয়াল করবেন, হার্ভার্ড সিস্টেমে সেন্টেন্সের শেষে অথবা মিডল লাইনে যদি সাইটেশন করা লাগে তাহলে কিভাবে বসবে, আর সেন্টেন্সের শুরুতে যদি করা লাগে তাহলে কিভাবে বসবে। আবার এপিএস সিস্টেমে সেন্টেন্সের শেষে এবং মিডলে কিভাবে নাম সাইটেশন করা লাগবে এবং কিভাবে শুরুতে সাইটেশন করা লাগবে, সেই ডিফারেন্সটা এখানে দেওয়া আছে। এটা এটা ইটস নট খুব যে সহজ তা না। দেখবেন একটা পার্থক্য দেখাই, দেখেন 3 অথর্স এর ক্ষেত্রে, 3 অথর্স, আমি 3 অথর্স এর কথা বলি না, 2 অথর্স একটু বলে নেই, 2 অথর্স এর বিষয় আছে। সেটা হচ্ছে হার্ভার্ড সিস্টেমে যদি আমরা খেয়াল করি, হার্ভার্ড সিস্টেমে যদি সেন্টেন্সের শেষে অথবা মিডলে যদি আমরা সাইটেশন করা লাগে তাহলে মিজান এন্ড হচ্ছে বড় এই মানে ফুল ফর্মে এ এন্ড ডি এন্ড হক 2013, এটা হক হচ্ছে আবার 13 এই পাশে ব্র্যাকেট আর মিজানের শুরুতে ব্র্যাকেট। অন দা আদার এন্ড যদি স্টার্টিং হার্ভার্ড সিস্টেমেই যদি আমরা স্টার্টিং অফ দা লাইন যদি প্রথমে সাইটেশন করি তাহলে মিজান এন্ড হক শুধু 2013 এই সালের পাশে আমরা ব্র্যাকেট দেব। আর ব্র্যাকেট এইটা আগেরটাই কিন্তু পুরোটা জুড়ে, এইটা শুধু সালে। এইটা কিনা হার্ভার্ড সিস্টেমের কথা বলছি। সিমিলার পুরো ডিফারেন্স আমরা যদি এপিএ তে যাই আর এপিএ তে যদি সেন্টেন্সের শুরুতে করি তাহলে দেখেন মিজান এন্ড হক 2013 একেবারে পুরো হার্ভার্ড স্টাইলে যেমন এপি স্টাইলেও একই, কিন্তু যখন এপি স্টাইলে স্টার্টিং এন্ডিং অথবা মিডলে করব তখন এই দেখেন এন্ডে চেঞ্জ আসে, এন্ডে চেঞ্জ, এন্ড হচ্ছে এখানে সাংকেতিক এন্ড। কতটা সূক্ষ্ম ডিফারেন্স খেয়াল করছেন। এখন যদি 3 জন অথরের কথা বলি, এইখানে দেখেন এপিএস সিস্টেমে 3 জনের এই নাম আছে, আর এদিকে হার্ভার্ড সিস্টেমে 3 জনের নাম নেই, একজনের নাম দিয়ে এটল। আবার এটল প্রথমটা যদি মিডলে হয় তাহলে মিডলে অথবা সেন্টেন্সের শেষে হইলে পুরোটা জুড়ে ব্র্যাকেট, আর যদি স্টার্টিং এর লাইন হয় তাহলে শুধু হচ্ছে এই হলো সাইটেশন বডির ডিফারেন্স। এখানে একেবারে পুরো এক্সাম্পল সহ দেওয়া আছে। হার্ভার্ড স্টাইলে এপি স্টাইলে দয়া করে আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। এইখানে ডিরেক্ট এক্সাম্পল দেওয়া আছে। এটা আসলে সত্যি কথা বলতে আমি আমার স্টুডেন্টদের পড়াই তো, সেই এক্সাম্পল দুটো রয়ে গেছে এখানে। আচ্ছা, এই হলো রেফারেন্স লিস্ট। and there are some updated tools that can help you. এই 10টা এখানে 10টা ই আছে, কি বলে, টুল আছে। 10টা টুলের মধ্যে যে কোনো একটা টুল আপনি শিখে নেবেন, রেফারেন্স ক্লিয়ার। আমার এখানে এই আমার ইউটিউব লিস্টে, আমার ইউটিউব চ্যানেলে এই জটেরো নিয়ে 25-27 মিনিটের একটা ভিডিও আছে, দ্যাট ক্যান হেল্প এনি অফ দ্য রিসার্চার্স to manage their references electronically and change the reference and citation style as well by pressing just one click. একটা ক্লিকে চেঞ্জ করে ফেলতে পারবে সব স্টাইল। সো সবচেয়ে কমন যেটা, প্রথম 3টা হচ্ছে সবচেয়ে কমন পৃথিবীতে, জটেরো, মেন্ডেলে, এন্ড নোট। কিন্তু মেন্ডেলেতে মনে আছে লিমিটেশনস আছে, 1 জিবি পর্যন্ত, মানে 1 জিবি মানে বহুত, 1 জিবি
যে কোনো একটা শিখে নেবেন আপনারা। And then almost about to finish my lecture. Reference হচ্ছে most important and simple part of the research. Most important and simple. Simple কেন এবং ইম্পর্টেন্ট কেন? দেখেন, আমি অনেক পেপার রিভিউ করছি রিভিউয়ার হিসেবে, রিসার্চ পেপার। আমার পাবলন অ্যাকাউন্টে এটা পাওয়া যাবে, 50টা পেপারের উপরে মনে হয় এখন পর্যন্ত প্রায় 8-10টা জার্নালের রিভিউয়ার, আরো বেশি, অনেক জার্নালের। বাই দ্য ওয়ে, আমি আমার কাছে পেপার পাইলে সর্বপ্রথম আমি দেখি কি জানেন, বিশ্বাস করবেন কিনা আপনারা, সেটা হচ্ছে আমি আগে রেফারেন্স লিস্ট দেখি। রেফারেন্স লিস্টের মধ্যে কতটা আপডেটেড রেফারেন্স, 2024-এর পেপার কয়টা, 2023-এর কয়টা, 2025-এর কয়টা। 2023, 24, 25-এ যদি পেপার না পাই তাহলে তো পুরাতন টপিকের উপরে কাজ করে লাভ আছে নাকি, বাদ, মানে এরকম একটা কনসেপ্ট। আবার একটা জিনিস খেয়াল করেন, আপনি রিসার্চ পেপার লিখতেছেন, আপনি অ্যাসাইনমেন্ট লিখতেছেন, এটা যদি আপনি শুধু অ্যাসাইনমেন্টের কোনায় একটু নোট করে রেখে দেন যে এইখান থেকে এই সোর্সটা আনতেছি, তাহলে আপনি সোর না। আর যদি না করেন তাহলে সোর। আর আপনি যদি সাথে সাথে না করেন, এটার জীবনও করতে পারবেন না, আপনি হারাই ফেলবেন 100% শিওর। এই জন্য বলে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সিম্পল পার্ট অফ ইউর রিসার্চ। এন্ড দেন আরো একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জার্নালের এডিটর রিভিউয়ার তারা আশা করে সেই জার্নালের এডিটর রিভিউয়ারদের কিছু পেপার আপনি আপনার পেপারও সাইট করেন। নেভার ফরগেট টু কিপ রেফারেন্স। এই যে বলছি যে কখন এটা ভুল করবেন না, এটা রেখে দেওয়ার জন্য। টাইপস অফ রেফারেন্স, আপনি রেফারেন্সের টাইপস গুলো একটু জেনে নেবেন, অর্থাৎ আপনার সুপারভাইজার কোন স্টাইলে রেফারেন্স আপনি দিতে বলে সেইটা। আপনি সাইটেশন অবশ্যই সেই স্টাইলে করবেন এবং আপনি চেষ্টা করবেন জার্নাল গাইডলাইনটা ফলো করার। ফাইনালি অ্যাবাউট টু ফিনিশ, দেখেন এখানে একটা কোটেশন লেখা আছে, সাইটেশন ইজ দ্য ডিএনএ অফ রিসার্চ, রিমুভ ইট এন্ড দ্য এন্টায়ার স্ট্রাকচার কোলাপসেস ইনটু অপিনিয়ন। বলছে যে এটা জাস্ট ডিএনএ স্টাইলে, এটা আপনি যদি ওকে রাখতে না পারেন, একেবারে পুরো এন্টার স্ট্রাকচার কোলাপস করবে আপনার রিসার্চ পেপারে। এভরি সাইটেশন ইজ দ্য হ্যান্ডশেক অ্যাক্রস জেনারেশন অফ দ্য স্কলার্স। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে যে প্রত্যেকটা সাইটেশন মানে আর একটা মানে নতুন রিসার্চারের সাথে আপনি যোগাযোগ করা, তার সাথে আপনার সম্পর্ক নতুন হয়, যেমন আমরা করি তো এটা। আর একটা জিনিস, আপনি এই যে মাঝে মাঝে আমরা ওই যে পেপার ডাউনলোড করতে পারি না, পেপার আমাদের টাকা পয়সা চাই, হ্যাঁ, আমরা ডাউনলোড করতে পারি না, আমরা তখন পাইরেটেড সাইট গুলো নেই। হ্যাঁ, এইটা না করে আপনি যদি ওই রেফারেন্স লিস্টে যাই আপনি যদি ওই পেপারটা সার্চ করেন, তখন তার ইমেল আইডি পাবেন, আপনি তার রিসার্চ গেট আইডি পাবেন, আপনি সেইটা দিয়ে তার একটু মেইল করেন, মেইল করলেই দেখবেন আপনার পেপার তার পেপার আপনার কাছে পাঠিয়ে দেবে যে নাও পড়ো এটা, কারণ সে জানে আপনি তার পেপারটা চাইতেছেন, তার মানে তার একটা সাইটেশন হবে। এন্ড দেন প্লেজারিজম বিগিনস ওয়্যার সাইটেশন এন্ডস। আপনি প্লেজারিজম তখনই শুরু হবে যখন আপনি সাইটেশন বন্ধ করা শুরু করবেন। আপনি কোন জিনিসগুলোতে সাইটেশন করবেন একটু আগেই বলছি, কোন ইনফরমেশন, কোন স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স, কোন আর্গুমেন্ট, কোন ক্লেম, কোন ডিসএগ্রিমেন্ট, কোন স্ট্যাটিস্টিক্স, কোন ভ্যালু, কোন নাম্বার, কোন অপিনিয়ন যদি থাকে, তাহলে আপনি সাইটেশন করা লাগবে। কে এটা বলছে, কে এটা বলছে। এন্ড দেন দেখেন, সূত্রবিহীন তথ্য গবেষণা নয়, সেটি কেবল মতামতের সাধারণ গল্প। বলছে আপনি যদি রেফারেন্স ছাড়া কোনো কিছু লিখেন, সেটা রিসার্চ হবে না, হ্যাঁ, আপনি সেটা হবে হচ্ছে আপনার একটা গল্প। আর ফাইনালি সাইটেশন আপনার কাজকে ছোট করবে না, বরঞ্চ এটি আপনি অন্যের কাজের প্রতি দায়বদ্ধতা। অর্থাৎ আপনি সাইটেশন করা মানে হচ্ছে তাকে তার একটা ক্রেডিট দেওয়া, সে আপনার কাজে একটা ক্রেডিট দেবে। এই সাইটেশন এবং রেফারেন্সের মাধ্যমেই আপনার রিসার্চারদের মধ্যে একটা খুব ভালো কোলাবোরেশন সৃষ্টি হতে পারে। এবং এই সাইটেশনের মাধ্যমে যে একাডেমিক নিউবি রিসার্চার এবং আন্ডারগ্রেড স্টুডেন্টরা তাদের কাজের একটা বৈধ স্বীকৃতিটা পায়। এবং এই সাইটেশন রেফারেন্স মাধ্যমে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার অ্যাসাইনমেন্ট আপনি এই যে দেয়ার আর সাম সাইটস where you can upload this SSRN ResearchGate or না অর্চিডও আপলোড দিতে পারেন আপনি, যেহেতু ইসে পাই যাবেন, রিসার্চগেটে আপলোড করলে আপনি 2 নাম্বার পেয়ে যাবেন, SSRN আপলোড করলে আপনি 2 নাম্বার পেয়ে যাবেন, আপনি অর্চিডে আপলোড করতে পারবেন। So do research and definitely should be ethically, and your work can only be ethical while you will be focusing on the reference, as well as your references should be validated through the citation in the entire body of your article. So thank you so much. আমার লেকচার এবং আমার কথাবার্তা শেষ, অনেক বিরক্ত করলাম 50 মিনিট ধরে, 54 মিনিট ধরে। এইবার হচ্ছে আপনাদের আলাপ আলোচনা শুনি, আপনারা কি বলতে চাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ।
Thank you রোমানা, so much, sir, for your insightful and valuable discussion. Now we are moving into one of the most engaging part of our session in the question and answer segment. So, আমরা এই অংশে ওকে আমাদের সো যে থ্যাংক ইউ। আজকে হ্যাঁ জি স্যার কোশ্চেন ছিল বলেন যে স্যার, আপনি বলেন। রিসার্চ পেপারে যে প্লেগারিজম গুলা যে অ্যাভয়েড করার জন্য সাইটেশন কি যথেষ্ট কিনা মানে নাকি প্রপার কোনো রেফারেন্সিং স্টাইল মেনটেন করা লাগবে লাইক এক্ষেত্রে যে শিক্ষার্থীরা যে সাধারণ ভুলগুলো করে থাকে ওগুলা মানে কিভাবে ওভারকাম করবে? ওভারকাম করবে একটা জিনিস বলি, ওই যে নোট সিস্টেম আছে, একটা জিনিস কি আমরা ওই যে যখন কিনা রিসার্চ পেপার লিখি বা সরি অ্যাসাইনমেন্ট করি, এখন দেখেন হাতে লাগা অ্যাসাইনমেন্ট আর কয়জন দেয়, এখন আমরা সবসময় তো টাইপিং অ্যাসাইনমেন্টই দেই। হ্যাঁ, তো সেই সময় যখন আমরা ইয়া করি কি বলে অ্যাসাইনমেন্ট গুলো করি, কোন সোর্স থেকে আমরা জিনিসটা পাইলাম মানে ইনফরমেশনটা আনলাম, সেই ইনফরমেশনটাই শুধু বসায় দেখ, মানে সেই লিঙ্কটা কিভাবে আবার রেফারেন্সে কনভার্ট করা যায় সেটা একটা প্রসেস, সেটা আমি এখনই বলে দেবো দরকার হয়। মানে একটা আর্টিকেলের ধরেন একটা লিঙ্ক থেকে, ইউটিউব লিঙ্ক থেকে আপনি আনলেন, হ্যাঁ, একটা ব্লগ থেকে, একটা ইসের থেকে কি বলে ওয়েবসাইট থেকে আপনি আনলেন, আপনি কিভাবে এটা ইয়ে করবেন? দেখেন আমরা যদি ইউটিউব থেকে একটা লিঙ্ক নেই, তাহলে আমরা যদি ওই রেফারেন্সের কয়টা অংশ থাকে সেটা যদি খেয়াল রাখি, যেমন প্রথমে নাম, দেখেন ওই চ্যানেলের মালিকের নাম থাকবে, তারপরে বলছি কি সাল, কত সালে এটা পাবলিশ হয়েছে ওই সালটা থাকবে, তারপরে বলছি কি রিসার্চ পেপার টাইটেলের নাম, টাইটেল, তাহলে ওই যে ভিডিওটা, সেই ভিডিওটা কোন টাইটেলে আসছে। আচ্ছা, তারপরে আপনার মনে আমরা বলছিলাম যে জার্নালের টাইটেল অর্থাৎ ইউটিউব চ্যানেলের নাম কি, তারপরে ওই যে যেহেতু পেজ নাম্বার ভলিউম নাম্বার এইগুলো নাই, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবে অ্যাভেলেবল ফ্রম হিয়ার, লিঙ্কটা দিয়ে দেবে, দেখেন পুরো একটা রেফারেন্স আছে। তো এইটা যদি আমরা না করি, এই অভ্যাসটা যদি না করি, তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে। রোহান বিপ্লব আহমেদ ট্রিমেন্ডাস বলছেন থ্যাংক ইউ। ও আজকে তো কন্ট্রোল আমার কাছে, হ্যাঁ সবকিছু। বাই দ্য ওয়ে তাসিন থ্যাংক ইউ সো মাচ, এন্ড আর কে আছেন সাব আসসালামু আলাইকুম আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহনাফ রুহান, ও আহনাফ স্টুডেন্ট, আমাদের সাথে খেলাধুলা করে একসাথে আমরা। আহনাফ কি লিখছেন দেখি? স্যার আমরা আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি অনেক রিসার্চ পেপারে দেখছি যে বডিতে এক টাইপের দেওয়া আছে, এগুলা কি সাইটেশন? হ্যাঁ সাইটেশন, এগুলো সাইটেশন। এই যে সাইটেশনের একটা মিনিট মাই ডিয়ার ফ্রেন্ড, একটা মিনিট আমি দেখাইতেছি, এই একটু খেয়াল করবেন। আপনি যেটা কোয়েশ্চেনটা করছেন সেটা হচ্ছে এই যে এই স্টাইলটা, কি ব্যাপার? আহনাফ রুহান যেটা ইয়া করছে সেটা হচ্ছে এই যেটা, এই যে রুহান করেন দেখেন, ওই যে এই যে বডির মধ্যে দেখেন, এই যে এই, আরে এই শোনা যাচ্ছে এখন? মনে হয় যে ডিসকানেক্ট আমি। জি স্যার শোনা যাচ্ছে। এরকম লাফাইতেছে কেন আমার এইটা? এখন কি স্যার ফ্রিজ? এখন এখানে কি দেখা যাচ্ছে রোমানা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে সাইটেশন অর্ডার সিস্টেম, এটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে রুহান, এই যে আপনার উত্তর দেখেন, ওইগুলা কি সাইটেশন? অফ কোর্স সাইটেশন। ওইটা সাইটেশনের যে টাইপ, সেই টাইপটার নাম হচ্ছে সাইটেশন অর্ডার সিস্টেম। এই সিস্টেমে তারা সাইটেশন করছে। হ্যাঁ, ওকে ফাইন। এরপরে আর কি আছে দেখি, আর কি বলছেন বাবা। তারপর ইশতিয়াক আহমেদ কি বলছেন? ইশতিয়াক আহমেদ থ্যাংক ইউ। আশা করি রুহান পাইছেন। এরপরে যদি না বুঝেন তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যে সময় দেখা হবে আমার কাছে জিজ্ঞেস করে নেবেন। আসসালামু আলাইকুম স্যার, কুড ইউ প্লিজ সাজেস্ট হুইচ ইজ দ্য বেস্ট রেফারেন্স ম্যানেজমেন্ট ক্রস ডিসিপ্লিন? জটেরো। হ্যাঁ, জটেরো এবং মেন্ডেলের কথা বলছেন। জটেরোটা সহজ, সবচেয়ে সহজ। আসসালামু আলাইকুম স্যার, আপনার অ্যাসাইনমেন্টে লিখতে বসছি। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। এই সাইটেশন ছাড়া কিন্তু মার্ক হবে না।
হ্যাঁ, ওকে ফাইন। তারপরে স্যার ডিফারেন্ট ডিসিপ্লিন যেমন ল, সোশ্যাল সায়েন্স, লিটারেচার অনুযায়ী রেফারেন্সিং স্টাইল অ্যাডাপ্ট করা একটা প্র্যাকটিক্যাল যদি স্যার ডিফারেন্ট ডিসিপ্লিন যেমন ল, সোশ্যাল সায়েন্স, লিটারেচার অনুযায়ী রেফারেন্সিং স্টাইল অ্যাডাপ্ট করার একটা প্র্যাকটিক্যাল টিপস। মাই ডিয়ার ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম তার কোয়েশ্চেন সুন্দর হয় যে দেখেন এইটা মোটামুটি আপনি প্রথমত আপনি যেটা আয়ত্ত করবেন যে ডিসিপ্লিনে আপনি হন সেই ডিসিপ্লিন থেকে আপনি আয়ত্ত করবেন সেটা হচ্ছে যে আপনি একটা রেফারেন্সে কয়টা ইনফরমেশন থাকে। আমরা জানি একটা রেফারেন্সের মধ্যে 8 ধরনের ইনফরমেশন থাকে। এক নাম্বার হচ্ছে অথরদের নাম, 2 নাম্বার হচ্ছে সাল, 3 নাম্বার হচ্ছে টাইটেল, 4 নাম্বার হচ্ছে জার্নালের নাম, 5 নাম্বার হচ্ছে ভলিউম, তারপর হচ্ছে ইস্যু নাম্বার, তারপর হচ্ছে পেজ নাম্বার, 2 নাম্বার, 8টা ইনফরমেশন। এই 8টা ইনফরমেশন থাকবেই। এরপরে একটু একটু চেঞ্জ হয়। এখন হয় কি চেঞ্জটা কেমন জানেন? চেঞ্জটা হচ্ছে দেখা গেল যে এপিএস স্টাইলে সালটা হচ্ছে প্রথমে আর হার্ভার্ড স্টাইলে সালটা হচ্ছে সবার শেষে। এখন এই জন্য এই সিস্টেমটা আসলে মনে রাখা কষ্ট হয়ে যায় ভাই। দেয়ার ইজ এ সাইট হুইচ ইজ ম্যাক্সিমাম জার্নালে আপনি ওইখানে প্রত্যেকটা পেপারের ওইখানে পাশে একটা অপশন থাকবেন, ওইখান থেকে আপনি সাইটেশন কপি করতে পারবেন। সেই কপির ওইখানে আপনি অনেকগুলো স্টাইল দেওয়া থাকে। আর একটা কমন সাইট হচ্ছে গুগল স্কলার নাম। এই গুগল স্কলারে আপনি একসাথে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এই 7 ধরনের কমন রেফারেন্সিং যে স্টাইল আছে সেই স্টাইলগুলো আপনি অনায়াসে আপনার সামনে দেখতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আমার ডিফারেন্সটা আছে। আমি একবার চাইছিলাম যে এই গুগল স্কলারে এই কি বলি স্ক্রিনশটটা এখানে নিয়ে এসে দেব। সত্যি কথা বলতে আজকে আমাদের প্রোগ্রামে আমরা করবো এটা 7টা মানে 6:30টার দিকে আমরা আজকে প্ল্যান করছি যে আজকে আমরা প্রোগ্রামে আসবো, যার কারণে আমি হয়তো মানে ভুলে গেছি। ইব্রাহিম হোসেন আপনি আমাকে কল দিবেন, আমি আপনাকে গুগল স্কলারে কোন জায়গাটা থেকে আপনি একবারে ওই আলাদা আলাদা ডিসিপ্লিনের কোন রেফারেন্সিং স্টাইল লাগে সেই জায়গার ডিফারেন্স গুলো এক স্লাইডে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এইভাবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে দেখি কথা বলতে বলতে আমি একবার স্লাইড শো করে দেখাইতে পারি কিনা। আচ্ছা স্যার এরপরে লিখছেন আবার লিখছেন ইব্রাহিম খলিল যে স্যার রেফারেন্সিং এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ স্টাইল অ্যানালিটিক্যাল স্টাইলের মধ্যে রেফারেন্সিং এর মধ্যে অ্যানালিটিক্যাল কোনটা? এই রেফারেন্সিং এর মধ্যে ডেসক্রিপটিভ স্টাইল অ্যানালিটিক্যাল স্টাইল আসলে এটা আমি কোশ্চেনটা খুব একটা বুঝতে পারি নাই, আর এটা নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে কোশ্চেনটার মধ্যে একটু ডেভিয়েশন আছে, ইনফরমেশন ডেভিয়েশন আছে। রেফারেন্সিং এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ স্টাইল রেফারেন্সিং বলতে কি বোঝায় আমি অবগত না। আমার মনে হয় যে এরকম কোয়েশ্চেন হওয়ার কথা না। হ্যাঁ, আপনি একটু কোয়েশ্চেন নিয়ে একটু করেন ইব্রাহিম খলিল। রেফারেন্সিং এর ক্ষেত্রে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল স্টাইল আসলে এরকম হওয়ার কথা না কোয়েশ্চেন। হ্যাঁ, বাই দ্য ওয়ে সাদমান সাকিব, ও আমাদের he questioned about IEEE style, IEEE কোনটা? সাদমান সাকিব আমাদের কোনটা? সাদমান সাকিব he questioned about IEEE. I am not sure IEEE স্টাইল বলতে কোন স্টাইলের কথা? IEEE is a renowned, very renowned style. IEEE তাদের কনফারেন্স থেকে শুরু করে তাদের একেবারে পুরো জার্নাল পাবলিশ পেপার পর্যন্ত প্রত্যেকটা ওই যে বিবলিওটেক ফর্ম থাকে আলাদা, দে আর টোটালি ডিফারেন্ট। এবং IEEE যতগুলো আপডেটেড টুল আছে প্রত্যেকটা টুলের মধ্যে IEEE ডিফারেন্ট একটা আছে। হ্যাঁ, কি বলে স্লট আছে যেটা আপনি ওইটা ক্লিক করলে ডিরেক্ট IEEE স্টাইল হয়ে যাবে। হ্যাঁ, এবং ওইটা যদি রেফারেন্স চান, তারপরে কনফারেন্স পেপার বলেন, তারপরে জার্নাল পেপার বলেন, আর্টিকেল পেপার বলেন, সেইটাই। আর যেটা বলছে আহনাফ, জি স্যার ওইটা পরে কভার করছি, থ্যাংক ইউ স্যার। আর কি আরো আছে স্যার? স্যার আমাদের তো হ্যান্ড রাইটিং অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, সাইটেশন কিভাবে করব? তারপরেও করা লাগবে ভাই, কিছু করার নাই। রুহানের যেটা করছিল, ইয়েস, রুহান যেটা করছিল আমি বুঝতে পারছি। সাদমান, থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি। সাদমান, রুহান যে কোয়েশ্চেনটা করছিল যে স্টাইলটা, এই যে এইটা সাদমান স্যার যেটা বলেছেন সেটা এইটা, এই যে রুহান যেটা করছিল স্যার, ওই রুহান আমাদের সাথে আমরা একসাথে খেলাধুলা করি, রুহানকেও চিনে স্যার, আমিও চিনি। এই যে রুহান জিজ্ঞাসা করছিল যে রেফারেন্সে বডির মধ্যে এই যে নাম্বারিং সাইটেশন, এইটা IEEE স্টাইল।
হ্যাঁ আমরা তো ওই যে বললাম এইটা আছে সাদমান সাকিবরা ভালো জানবেন যে IEEE স্টাইলে কেন সংখ্যাটা এটা দিলে তাদের আমার যেটা ধারণা তাদের পড়ার জন্য সুবিধা হয়, তাদের পড়াতে কোনো ব্যারিয়ার ক্রিয়েট হয় না। হ্যাঁ, আবার আমাদের দিলে এটা আমরা আবার কষ্ট করি, মানে কষ্ট হয় যে এটা কে বলছে। যেমন কারণ কি আমরা যে আমাদের ফিল্ডে দেখা গেল যে নির্দিষ্ট ফিল্ডে রিসার্চের নাম বুঝতে পারতেছি, তো তাদের স্যারদের পড়ার জন্য এটা যেহেতু সুবিধা সেহেতু এই স্টাইলে ইয়া করে। থ্যাংক ইউ সো মাচ। আর হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দা কোনটা আবার ইশতিয়াক বলছে ওয়ান স্যার স্যার ওয়াজ টকিং অ্যাবাউট দিস ওয়ান স্যার আসমাক আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ এবার বলেন আমি মেসেজ আসলে শো করব। রুমানা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আস্ক মি প্লিজ। স্যার কোন স্টাইলটা বেস্ট হয়, লাইক অ্যাজ এ বিগিনারদের কোন স্টাইলে গেলে ইজি হবে? ইসের এই যে যেমন একটু আগে খেয়াল করবেন সাদমান স্যার দেখেই বুঝতে পারছে IEEE স্টাইল, এর মানে হচ্ছে সাদমান স্যার রুহান এরা এদের জন্য হচ্ছে IEEE সারা বুঝতে পারতেছে, আমার জন্য হচ্ছে এপি স্টাইল। এখন এইটা আপনি যে রিসার্চ ইন্টারেস্টে আপনি করবেন, আপনি শুধু এই জিনিসটা মনে রাখেন আপনি যে ডেফিনেটলি একটা রেফারেন্সে 8 ধরনের ইনফরমেশন থাকে। হ্যাঁ, 8 ধরনের। এইটা জানার পরে এখন আপনি যে ফিল্ডে রিসার্চ করবেন এবং এই যে জার্নাল গাইড ইনস্ট্রাকশন দেখবেন আপনি 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 তো এগুলো তো বেসিক আপনি জানলেন। এখন আপনি যদি বলেন স্যার আপনার অ্যাসাইনমেন্ট কোন স্টাইলে দিয়েছে সেটা স্যার জানবেন, আপনি মানে যে জার্নালে সাবমিট করবেন সেই জার্নালের অথর ইনস্ট্রাকশন কোনটা আপনাকে বলবে সেটা ফলো করবেন। আর এমনি যদি বলেন যে শেখার জন্য কোনটা সেটা আমি বলবো, মানে আপনি এক্সপার্টাইজের জন্য কোনটা যদি বলেন আমাকে, তাহলে আমি বলবো আপনার নির্দিষ্ট যেটা এরিয়া আপনি সেই এরিয়াতে আপনি এক্সপার্টাইজ হবেন। যেমন আমি এপি এটা জানি, আমি এই যে চোখ বন্ধ করে বললাম প্রথমে নাম, সাল, টাইটেল, জার্নালের নাম, পেজ ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার, পেজ নাম্বার, দই, এটা আমার স্টাইল, আমি বুঝছি সাইটেশন এপি স্টাইলে। বুঝতে পারছেন? আপনি যদি আর্টস এন্ড হিউম্যানিটিস চান তাহলে আপনি এমএলএ তে দেখেন। আপনি যদি দেখা গেল যে ট্রিপলি সিএসসি IEEE তে যান। স্যার as a fresher what should আরেকটা কোশ্চেন স্যার as a fresher what should they focus first about research research interest? ভেরি সিম্পল। আপনি যদি ফ্রেশার হন তাহলে কোনটা আপনার চয়েস করা লাগবে, আপনি হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট, আপনি কোন দিকে আপনি খেলাধুলা পছন্দ করেন আর আপনি যদি রিসার্চ করেন হচ্ছে রান্না বান্না, তাহলে তো হবে না। হ্যাঁ, এইভাবে আর কি রিসার্চ ইন্টারেস্টের প্রতি কোন জিনিসটা ইন্টারেস্ট আছে আপনার। ইন্টারেস্ট মাইট বি চেঞ্জড। যেমন আমি রিসার্চ শুরু করেছিলাম বার্ন আউট, ওয়ার্ক ফ্যামিলি কনফ্লিক্ট, জব স্যাটিসফ্যাকশন, আর এখন রিসার্চ করি এন্টারপ্রেনিউরশিপের উপরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, বিজনেস এডুকেশন, এই চেঞ্জ হয়ে গেছে। রিসার্চ ইন্টারেস্টের উপর ফোকাস দিবেন, তারপর রিসার্চ ইথিক্স এর উপরে, তারপরে রেফারেন্সের উপরে, তারপর রিসার্চ করেন। থ্যাংক ইউ সো মাচ। এনি মোর কোয়েশ্চেনস মাই ডিয়ার ফ্রেন্ডস? My dear friends, Sir, I any more think questions? further question নেই। হ্যাঁ, ইয়েস। এবার আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করেন। Sir, thank you so much, sir, for answering all the question with such clarity and depth. So এর মাধ্যমে আমাদের আজকের Q&A সেশনটি সমাপ্ত হলো। Now we will move towards the wrapping up tonight's program. আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমাদের আজকে যে ফ্রাইডে রিসার্চ নাইট 0.2 এর শেষ সেশন এবং পুরো সিরিজের সমাপ্তি ঘোষণা করছি। আজকে সেশন সহ মোট 17টি সেশন আমরা সফলভাবে শেষ করতে পেরেছি এবং এটা শুধু একটি সেশন সিরিজ ছিল না, এবং বরং মেট্রোপলিটন রিসার্চ সোসাইটির MURS এর যে একটি মাইলস্টোন, যা মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীর জন্য গবেষণার নতুন দরজা খুলে দিয়েছে। আজকের এই আয়োজন সফল করার জন্য আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যার এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সহায়তায় MURS এর প্রতিটি সদস্যর অক্লান্ত পরিশ্রম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আন্তরিক
আপনাদের আন্তরিক অংশগ্রহণ সবকিছু মিলে এই সম্পূর্ণ যাত্রা সত্যি অসাধারণ হয়েছে। গবেষণা শুধু একটি একাডেমিক কাজ না, এটি একটি মানসিকতা, একটি সংস্কৃতি, এবং সেই গবেষণার সংস্কৃতি তৈরি করতেই MURS সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং ইনশাল্লাহ সামনে আরো শক্তভাবে থাকবে। আজকের সেশন থেকে যে জ্ঞান, অনুপ্রেরণা এবং নির্দেশনা পেয়েছেন, তা আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণার কার্যক্রম আরো এগিয়ে নিয়ে যাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। শেষ করার আগে একটি ছোট কথা, জ্ঞানী শক্তি, গবেষণায় ভবিষ্যতের পথ, এই পথ চলায় আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, এই দোয়া রইল। আজকে সবাইকে ধন্যবাদ আজকের লাইভে আমাদের সাথে থাকার জন্য, হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ তাহলে। পরবর্তী কোনো প্রোগ্রামে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।